ঘর্ষণ বল খুবই সহজ টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, যেই স্টেজে তুমি যাও ঘর্ষণ টপিকটা লাগবে। যে ভাইয়া মিউ এস মিউ কে দুইটার মানে যদি দেওয়া থাকে, কোন তারপরে মিউ এস এর মান কেন মিউ কে চেয়ে বড় হয়, এই জিনিসগুলোর ব্যাখ্যা কি? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। অনেক দিন পরে, মোটামুটি প্রায় 1 বছর 1.5 বছর পরে হচ্ছে ফিজিক্সের লেকচার রেকর্ড করতে নিছি তোমাদের জন্য। আসলে ওরকম রেকর্ড করে এডিট করে আপলোড করাটা খুব প্যাথেটিক, বুঝছো? এই কারণে হচ্ছে রেগুলার ক্লাস আপলোড করা হয় না। বাট হচ্ছে আনন্দতলের একটা ভিডিও দেখলাম, প্রায় 11,000 স্টুডেন্ট দেখছে ওইটা। এবং তোমাদের 2 দিন পরে পরে দেখি প্রায় অনেকেই কমেন্ট করে যে ভাই আপনার বুঝতে পারছি টপিকটা এতদিন কঠিন লাগতো, এই সেই দেখে আমারও কিছুটা ফিল হইলো যে আচ্ছা, কেউ যদি মনে করো যে আমার ক্লাস থেকে কোনো একটা টপিক ভালো করে বুঝে আর ওইটার কারণে যদি পরীক্ষায় 2-4 মার্কস এক্সট্রা পায়, এই এই যে ফিলিংসটা, এটা খুব ভালো ফিলিংস না? কাউকে কিছু শেখাইতে পারার যে ফিলিংসটা, যাই হোক। তো এই কারণে হচ্ছে আবার আজকে হচ্ছে আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করব। ঘর্ষণ বল খুবই সহজ টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, যেই স্টেজে তুমি যাও ঘর্ষণ টপিকটা লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। যে হচ্ছে মনে করো যে অনেকে আমাকে জিজ্ঞেস করে, যখন অফলাইনে আমরা ক্লাস নেই কোচিংয়ে তখন জিজ্ঞেস করে যে ভাইয়া মিউ এস মিউ কে দুইটার মানে যদি দেওয়া থাকে, কোনটা ধরে অঙ্ক করব? তারপরে মিউ এস এর মান কেন মিউ কে চেয়ে বড় হয়, এই জিনিসগুলোর ব্যাখ্যা কি? তারপরে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, কেন ক্ষেত্রফলের উপর নির্ভর করে না ঘর্ষণ বলো, এইসব ব্যাপার স্যাপার। তার আগে তোমাদের হচ্ছে যারা আনততলের ভিডিওটা দেখে এখানে আসছো, তারা একটু কমেন্টে জানায় যে 2টা ভিডিও দেখছো। আচ্ছা, এখন আমি একটু ক্যাটাগরিজ করে দেই যে আমি আসলে কাদের জন্য পড়াই, বা আমার লেকচার কারা দেখতে পারবা, বা মানে উপকৃত হইবা আর কি কারা। দেখো, কারণ তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই আপনি কি ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ান, নাকি কিসের জন্য, নাকি একাডেমিকের জন্য পড়ান, এইসব জিনিস জিজ্ঞেস করো। আমি খেয়াল করি, আমি অনেকদিন ধরে এই যে বর্তমানে যে আমাদের সিস্টেম চলতেছে তার উপর ভিত্তি করে 2টা জিনিস অবজার্ভ করছি। এক নাম্বার হচ্ছে অনেক ট্যালেন্টেড টিচার বলতে বড় বড় কোম্পানি যারা আছে, তারা হচ্ছে শুধুমাত্র কি করে, তোমার একাডেমিক ব্যাচকে এমনভাবে পড়াবে যে একদম ওদেরকে বুয়েটে পাঠিয়ে দিবে, এরকম অবস্থা। বুয়েটকে অবশ্যই বুয়েটে পাঠানোর জন্য এরকম মেধা লাগে, আমার সেটা ছিল না, আমার বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা ছিল না। সো ওইটা নিয়ে কথা বলা আমার মানে উচিত না। বাট আমি যে পয়েন্টটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে মানে একাডেমিকে এত বেশি পড়ায়, এত লোড দেয় যে কিছু স্টুডেন্ট আছে তাদের সাথে সাথে মনে করো পড়তে পারে, বাট একটা সিম্পল টপিককে এত বেশি ম্যাথ দিয়ে এত বেশি মানে ইয়ে করে ফেলে, ইঞ্জিনিয়ারিং লেভেলে নিয়ে যায়। ফলে অনেক স্টুডেন্ট হচ্ছে মাঝখান থেকে ছুটে পড়ে যায়। মানে তারা হচ্ছে কি করে যে কন্টিনিউ করতে পারে না। ঠিক আছে, এটা হইলো একটা সমস্যা। যে তুমি যদি প্রো ব্যাচে যদি ভর্তি হয়ে যাও, তাহলে সমস্যা হইলো এই জায়গায়। এরকম কিছু ক্ষেত্র আছে বাংলাদেশে যেগুলো এখন চলতেছে। বড় বড় কোচিং সেন্টারগুলোতে দেখবা এই সমস্যাগুলো হয়। এরা একসাথে এত বেশি জিনিস পড়াই দিতে চায়, এটা হইলো একটা সমস্যা। যদি নিতে পারে স্টুডেন্ট তাহলে তো ভালো, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে এটা নিতে পারে না। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার অনেকে বলে এই জিনিসগুলো। ঠিক আছে, অনেক বছর ধরে পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। আর আরেকটা ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে, আমি 2টা ক্যাটাগরি উল্লেখ করি। এ ক্যাটাগরি হচ্ছে এরা হচ্ছে খুবই প্রো। প্রো বলতে এরা সরাসরি তোমাকে ইঞ্জিনিয়ারিং এর দিকে নিয়ে যাবে, একটা সিম্পল টপিকের ভিতরে অনেক কোশ্চেন আছে, কোশ্চেনে ভরা। আর বি ক্যাটাগরিতে কিছু টিচার আছে, তারা কি করে তোমাকে এত লো বাজেট মানে লো কন্টেন্ট দিবে তোমাকে এইচএসসি লেভেলের জন্য হচ্ছে তারা তোমাকে সরাসরি A+ পাওয়ানোর নিনজা টেকনিক শিখাই দিবে। মানে ওই যে পানি পড়া খাওয়ানোর মতো অবস্থা আর কি। তোমার সরাসরি বলে দিবে এখান থেকে কোয়েশ্চেন আসতেছে, তো তুমি শুধু এগুলো সলভ করো, এটা পড়লে তুমি A+ পেয়ে যাও। এবং অধিকাংশ স্টুডেন্ট এটাই পড়তেছে এবং A+ও পাইতেছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সমস্যা হলো তাদের বেসিক বিল্ড আপ হচ্ছে না। এই বি ক্যাটাগরির স্টুডেন্ট যারা যারা A+ পাইতেছে, এইচএসসিতে ভালো রেজাল্ট করতেছে, তারা যদি টিচারকে জিজ্ঞেস করে যে ভাই এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, তারা আনসার দেয় না। তারা বলে যে তোর এত বুঝে কি করবি, এটা হইলো সমস্যা। বুঝতে পারছো? A+ পাওয়াতে আমার কোনো সমস্যা নাই, বুঝে A+ পাইতে হবে। আর এখানে সমস্যা হচ্ছে এই মানে এত বেশি কন্টেন্ট একসাথে পড়াই দিলে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে কন্টিনিউ করতে পারে না, ছিটকে যায় মাঝে আর কি, মাঝামাঝিতে ছিটকে যায়, এটা হইলো সমস্যা। তো আমি কোন ক্যাটাগরিতে পড়াই? আমি হচ্ছে এই মাঝামাঝি ক্যাটাগরিতে পড়াই। যদি সব জায়গায় পড়াই না, মানে ইউটিউবে যে কন্টেন্ট দিচ্ছি তার উপরে বলতেছি, আমি হচ্ছে মাঝামাঝি ক্যাটাগরিতে পড়াই। তোমাদের এই বছরের মানে 2025-এর কথা বলতেছি আমি, ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখে আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমি। কেন খুশি হয়েছি? কারণ হচ্ছে নাইলে মানে আমি দেখি তো কোচিংয়ে টোচিংয়ে পড়াইতে গেলে, বেঁচে টেচে পড়াইতে গেলে পোলাপান বলে ভাইয়া প্রতিপাদন করে কি হবে, এটা কি পরীক্ষায় আসবে, এটা কি অ্যাডমিশন টেস্টে আসবে না, তাহলে প্রতিপাদন কেন করব?
ভাই এত বুঝে কি হবে, আমি যে বুঝছি এটা কি পরীক্ষার খাতায় আমি বুঝাইতে পারবো? বলে না। তাই তো আমি এটা কেন পড়বো? ভাই আমি এটা না বুঝলেও তো এমএস সলভ করতে পারতেছি, তাহলে আমি এটা কেন পড়বো? এই যে জিনিসগুলা বেসিক না পড়ে যে কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করে করে যে চান্স পেয়ে যাওয়ার যে ব্যাপারটা, এইটা কিছুটা হইলেও এখন দূর হবে। ঠিক আছে, এখন মানুষ কিছুটা হইলেও বেসিক বোঝার চেষ্টা করবে, বুঝে পড়ার চেষ্টা করবে, অ্যাটলিস্ট ফিজিক্সটা। কারণ ফিজিক্সকে না বুঝে পড়লে আমার খুব কষ্ট লাগে, বুঝছো? ওকে, এখন তাহলে আমি কি পড়াই? আমি তোমাকে ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ে বইটা আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, ওইটার ক্ষমতা আমার নাই, ওটার ক্যাপাবিলিটি আমার নাই। আর আমি তোমাকে হচ্ছে লো বাজেটের এইচএসসি প্রিপারেশনও নেওয়াবো না। আমি তোমার বেসিক একদম ভালো করে ক্লিয়ার করে দিব, এইচএসসির যেসব ম্যাথ তোমার দরকার সেগুলো করাই দিব, ইউনিভার্সিটি লেভেলের হয়তো যেসব প্রবলেম তুমি বেসিক থেকে করতে পারো সেগুলো করাই দিব। এই হচ্ছে কাহিনী মেনলি এইচএসসি প্রিপারেশনের জন্য। বাট আমি তোমার বেসিকটা দিব, বেসিক ছাড়া এইচএসসি প্রিপারেশনের আমি পক্ষে না। ওকে, বুঝতে পারছো? আমি ক্লিয়ার করলাম যে আমি কোন ক্যাটাগরিতে লেকচার ডেলিভার করব, কারণ হলো এটা ইম্পর্টেন্ট, জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বেসিকটা না বলে যদি আমি তোমার শুধু কোয়েশ্চেন করাই তাইলে সমস্যা আছে, বেসিকটা বুঝতে হবে। ওকে, তাহলে চলো, অনেক কথাবার্তা বললাম, সরি ফর দ্যাট। বাট আসো আমরা শুরু করি হচ্ছে ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বল নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। আমি তোমাকে ফার্স্টে একটা এক্সপেরিমেন্টের কথা বলি। এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, কয়েকজন টিচার মিলে করছে, ফিজিক্সের বিখ্যাত বিখ্যাত টিচার মিলে করছে। এটা হচ্ছে তোমার, এটা একটা সারফেস। ঘর্ষণ সম্পর্কে আমরা সবাই কিন্তু পরিচিত, তাই না? এটা হচ্ছে একটা সারফেস, এই সারফেসের উপরে এই হচ্ছে একটা বস্তু, যেই বস্তুর ভর হচ্ছে মনে করো বা কিছু একটা ভর আছে আর কি। এই হচ্ছে আমাদের বস্তু। এই বস্তুকে কি করা হচ্ছে একটু খেয়াল করো। আমি তোমাকে একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কোনো বস্তু নড়তেছে না এই কথার মানে হচ্ছে তার উপরে লব্ধি বল 0। আবার বলি, নিউটনের সেকেন্ড ল, কোনো বস্তু নড়াচড়া করতেছে না এই কথার মানে হচ্ছে যেহেতু বস্তুর বেগ নাই, সুতরাং বস্তুর উপরে কোনো বল দেওয়া হচ্ছে না। বেগ নাই বলতে হচ্ছে যেহেতু বস্তু নড়াচড়া করতেছে না, তার মানে তার উপরে লব্ধি বল কত? 0। যেহেতু বস্তু নড়াচড়া করতেছে না, তার মানে তার উপরে লব্ধি বল 0। এখন খেয়াল করো, আমি এই বস্তুকে ধাক্কা দিলাম, বাট স্টিল এই বস্তু নড়াচড়া করতেছে না, তার মানে হইলো এই বস্তুর উপরে স্টিল লব্ধি বল 0। তার মানে আমি যে বল দিছিলাম সেই বলকে কেউ না কেউ কাউন্টার করছে, এই দুইটা মিলে ক্যান্সেল হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারলাম? যে আমি এদিক থেকে হচ্ছে এই বস্তুর উপরে 2 নিউটন বল দিছি, দিয়া দেখছি যে বস্তু স্টিল নড়াচড়া করতেছে না, তার মানে হলো আমার এই 2 নিউটন বলটাকে কেউ একজন ব্যালেন্স করে দিছে উল্টা দিক থেকে 2 নিউটন দিয়া, এই দুইটা মিলে লব্ধি হয়ে গেছে 0, ফলে তার এই বস্তু আর নড়াচড়া করতেছে না। আমি কি বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, তাহলে বস্তু নড়াচড়া যতক্ষণ করতেছে না ততক্ষণ পর্যন্ত তোমার মাথায় থাকতে হবে যে বস্তুর উপরে লব্ধি বল কত? 0। এখন তারা কয়েকজন বিজ্ঞানী এই এক্সপেরিমেন্টটা করছে আর কি, তারা ল্যাবের মধ্যে। তারা কি করছে, এদিকে প্রথমে হচ্ছে তারা 2 নিউটন বল দিয়ে এই বস্তুকে টানছে, F = 2 নিউটন। 2 নিউটন বল দিয়ে এই বস্তুকে টানছে, এবং টান দেওয়ার সময় দেখলো যে এই বস্তু নড়তেছে না। তো যেহেতু নড়তেছে না এই কথার মানে হলো উল্টা দিক থেকে কেউ এটারে কাউন্টার করছে 2 নিউটন দিয়া। ভালো কথা, উল্টা দিক থেকে কাউন্টার কে করছে? ঘর্ষণ বল। তারা বলতেছে যে এই যে সারফেস আছে না, এই সারফেসের উপরে ঘর্ষণ বল কাজ করে, এই বস্তুকে এই ঘর্ষণ বল কত নিউটন দিয়ে ধরে রাখছে? 2 নিউটন ঘর্ষণ বল দিয়ে ধরে রাখছে। তারপরে তারা এই বলের মানটা আরেকটু বাড়াইলো, তারা এই বলটাকে বাড়ায় এখন 3 নিউটন করলো। কত করছে? 3 নিউটন করলো। তখনও দেখলো যে এই বস্তুটা নড়তেছে না, তার মানে স্টিল এইদিকে আরেকজন 3 নিউটন দিয়ে ক্যান্সেল করে দিচ্ছে। তারপরে আবার তারা এটাকে বাড়ায় 4 নিউটন করলো, দেখলো যে স্টিল এই বস্তু নড়তেছে না, তার মানে উল্টা দিক থেকে কেউ 4 নিউটন দিয়ে ধরে রাখছে। কে ধরে রাখছে? ঘর্ষণ। কে ধরে রাখছে? ঘর্ষণ। আবার খেয়াল করো, তারা এটাকে বাড়ায় মনে করো 10 নিউটন করলো, স্টিল এটা স্থির মানে নড়তেছে না, তার মানে উল্টা দিক থেকে কেউ 10 নিউটন দিয়ে ধরে রাখছে। বুঝতে পারতেছি আমি? তারপরে মনে করো যখনই তারা 10.1 নিউটন দিল, কত দিছে? 10.1 নিউটন, তখন এই বস্তু নড়া শুরু করছে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এতক্ষণ পর্যন্ত এই দিকে যে এই বস্তুকে ধরে রাখছিল সে 10 পর্যন্ত ধরে রাখতে পারছিল, বা 10.1-এ গিয়ে সে আর ধরে রাখতে পারে নাই, ফলে বস্তুটা নড়ে সামনের দিকে চলা শুরু করছে। আমি কি ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? তাহলে তাহলে খেয়াল করো, আমি কি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মাধ্যমে এখানে একটা গ্রাফ আমি আঁকাইতেছি। সেই গ্রাফটা হচ্ছে ঘর্ষণ বলের সাথে সাথে তোমার হচ্ছে কি বলে অ্যাপ্লাইড ফোর্সের সাথে সাথে ঘর্ষণ বল কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমি আমি আরেকটু ক্লিয়ার করি। দেখো এইদিকে যে ঘর্ষণটাকে তুমি চিন্তা করো যে এরকম একটা লোক আছে, যে লোকের নাম হচ্ছে ঘর্ষণ, লোকের নাম হচ্ছে কি? ঘর্ষণ। আর এটা হচ্ছে তুমি। হ্যাঁ, এখন
তুমি যখন 2 নিউটন বল দিছিলা তখন এই বস্তু কি নড়ছে? নড়ে নাই। তার মানে যে ঘর্ষণ নামক লুকটা উল্টা দিকে 2 নিউটনে ধরে রাখছিল, ফলে বস্তু নড়ে নাই। তার মানে যখন তোমার অ্যাপ্লাইড ফোর্স এফ, তোমার অ্যাপ্লাইড ফোর্স, আর এটা হচ্ছে যে ঘর্ষণ যে ব্যক্তিটা আছে তার অ্যাপ্লাইড ফোর্স, এটাকে আমি লিখতেছি ছোট হাতের এফ, ঘর্ষণ নামক যে ব্যক্তি তার ফোর্স। তুমি যখন 2 নিউটন দিছো তখন এই ঘর্ষণ নামক ব্যক্তিও 2 নিউটন দিয়ে ধরে রাখছে, ফলে বস্তুটা কিরকম ছিল? বস্তুর অবস্থা কিরকম ছিল? বস্তুর অবস্থা ছিল স্থির, বস্তু নড়ে নাই। তারপরে তুমি 3 নিউটন বল দিছো, বস্তু এখনো স্থির। এই কথার মানে হইলো তুমি সামনের দিকে 3 দিছো, পেছনের দিকে এই ঘর্ষণ নামক ব্যক্তিও 3 নিউটন দিছে, দুইটা মিলে ক্যান্সেল হয়ে গেছে, ফলে বস্তু নড়ে নাই। তার মানে ঘর্ষণ বল কত? স্টিল 3। তারপরে তুমি 4 নিউটন দিছো, তখন কি করছে? বস্তুটা নড়ে নাই। তার মানে ঘর্ষণ নামক ব্যক্তি উল্টা দিকে তখনও 4 নিউটন দিছে, ফলে তোমার বস্তুটা তখনও স্থির, নড়ে নাই। তারপরে তুমি হচ্ছে 6 নিউটন দিছো, ঘর্ষণ নামক ব্যক্তিও 6 নিউটন দিছে, দুইটা মিলে ক্যান্সেল হয়ে গেছে, বস্তু স্থির। তারপরে তুমি 8 নিউটন দিছো, ঘর্ষণ নামক ব্যক্তিও 8 নিউটন বল দিছে, তখন এটা স্থির, নড়াচড়া করে নাই। ক্লিয়ার? এখন খেয়াল করো, যখনই তুমি এইটার পরে 10 নিউটন দিছো, তখনও ঘর্ষণ নামক ব্যক্তি 10 নিউটন ফোর্স দিছে, তখনও বস্তুটা স্থির, নড়াচড়া করে নাই। যখনই তুমি 10-এর চেয়ে 1 বাড়াই দিছো, তুমি যখন ফোর্স দিছো 10.1, তখন আর ঘর্ষণ নামক ব্যক্তি উল্টা দিকে 10.1 সাপ্লাই দিতে পারে নাই, ফলে বস্তু চলতে শুরু করছে। বস্তু যখনই চলা শুরু করলো, এই কথার মানে হচ্ছে তোমার বল সামনের দিকে জিতছে। দুই দিকে টানাটানি হইতেছিল না, তোমার বলটা বেশি হয়েছে ঘর্ষণ নামক ব্যক্তির চেয়ে। তার মানে বুঝলাম যে 10.1টাকে সে আর কাভার দিতে পারতেছে না। যখন আমি 10.2 দিলাম তখনও দেখলাম বস্তু চলতেছে, যখন আমি 10.9 দিলাম তখনও বস্তু চলতেছে। তার মানে আমি বুঝলাম যে এই ঘর্ষণ নামক ব্যক্তির শক্তির একটা লিমিটেশনস আছে। সেই লিমিটেশনটা কত? 10। এই 10-এর বাইরে সে চাইলেও ঘর্ষণ বল দিতে পারবে না। এই যে কাহিনী বললাম আমি এতক্ষণ, এতটুকু কি বোঝা গেছে কিনা? এতটুকু কি আমি বুঝতে পারছি কিনা? তাহলে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির ছিল, কতক্ষণ পর্যন্ত বস্তু স্থির ছিল? এই লাইন পর্যন্ত বস্তু স্থির ছিল, তাই না? আমি যদি একটু দেখাই, এই লাইন পর্যন্ত হচ্ছে বস্তু স্থির ছিল। কোন লাইন পর্যন্ত? সরি, 10 পর্যন্ত স্থির ছিল না? তাহলে এই যে 10 পর্যন্ত হচ্ছে বস্তু স্থির ছিল। এই অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। যখন চলা শুরু করে তখন যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলি গতি ঘর্ষণ। তাহলে আমি কি বুঝাইতে পারলাম? যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির তখন তার উপরে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। যতক্ষণ পর্যন্ত বস্তু নড়াচড়া করতেছে, মানে চলা শুরু করছে, তারপরে যে ঘর্ষণ সেটাকে বলা হচ্ছে গতি ঘর্ষণ। ওকে, এখন আসো কাহিনীতে আসি, একটু খেয়াল করো। আমি কি বললাম? যখন আমি সামনের দিকে 2 নিউটন দিচ্ছিলাম তখন ঘর্ষণ কত ছিল? 2 নিউটন। বুঝাতে পারতেছি? যখন আমি সামনের দিকে 3 নিউটন দিলাম তখন ঘর্ষণ কত বল দিছে? 3 নিউটন। যখন আমি সামনের দিকে 4 দিছি তখন ঘর্ষণ 4 দিছে। যখন আমি সামনের দিকে 10 দিছি তখন ঘর্ষণ 10 দিছে। যখন আমি সামনের দিকে 10.1 দিছি তখন আর ঘর্ষণের সামর্থ্য হয় নাই 10.1 দেওয়ার, সে তখনও 10 দিছে। যখন আমি সামনের দিকে 15 নিউটন দিলাম, ঘর্ষণের সামর্থ্য নাই, সে 10ই দিছে। যখন আমি 20 নিউটন দিলাম তখন ঘর্ষণ পেছনের দিকে কত দিছে? 10ই দিছে। তার মানে যখন আমি 2 দিচ্ছিলাম তখন ঘর্ষণ, আমি বলতে তুমি আর কি, যখন আমি 2 নিউটন বল দিয়ে সামনের দিকে টানছিলাম ঘর্ষণ আমাকে 2 দিছে। যখন আমি 3 দিচ্ছিলাম তখন ঘর্ষণ 3 দিছে। যখন আমি 4 দিচ্ছিলাম তখন ঘর্ষণ 4 দিচ্ছে। তার মানে ঘর্ষণ বলের মান ফিক্স না। স্থিতি ঘর্ষণ বলের মান ফিক্স না। কখনো 2 ছিল, কখনো 3, কখনো 4, কখনো 6, কখনো 8। ফিক্স কোনটা? সীমান্তিক মান। এটাকে বলা হয় সীমান্তিক মান, সর্বোচ্চ মান। ঘর্ষণের সর্বোচ্চ মান ফিক্সড। লিখো ভাইয়া, এই কথাগুলো লিখো। ঘর্ষণের সর্বোচ্চ মান, যেটাকে সীমান্তিক মানও বলা হয়, সর্বোচ্চ মান ফিক্সড। ঘর্ষণের সর্বোচ্চ মান ফিক্সড। কোন ঘর্ষণের? স্থিতি ঘর্ষণের। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান বা সর্বোচ্চ মান ফিক্সড, বাট স্থিতি ঘর্ষণের মান ফিক্সড না। স্থিতি ঘর্ষণের মান ফিক্সড না। এটাকে বলে অ্যাডজাস্টেবল ফোর্স। কি বলে এটাকে? অ্যাডজাস্টেবল ফোর্স। মানে সে অ্যাডজাস্ট করে নেয়, তার সেন্স আছে। ঘর্ষণ খুবই চালাক বল, ঘর্ষণ বলের কিন্তু সেন্স আছে। ঠিক আছে? সে বুঝতে পারতেছে যে সামনের দিকে যেহেতু আমাকে 3 নিউটন বলে টানা হচ্ছে, তাহলে আমার এখন কত সাপ্লাই দেওয়া দরকার? সে উল্টা দিকে 3 নিউটন দিল। সামনের দিকে যখন 10 নিউটন বল দেওয়া হচ্ছে তখন তার কত সাপ্লাই দেওয়া দরকার? 10 নিউটন বল। সে তখন 10 দিল। তার মানে প্রথমে 3 দিছিল, পরে 10 দিছিল। সিচুয়েশন ভেদে ঘর্ষণ বল এক এক রকম বস্তুর উপরে কাজ করে। ঘর্ষণ বলের মান ফিক্সড না। আমি কি বুঝাইতে পারছি? ঘর্ষণ বলের মান ফিক্সড না। এখন খেয়াল করো,
এখন খেয়াল করো, যখন আমি 10-এর চেয়ে বাইরে চলে গেলাম তখন ঘর্ষণের আর বেচারা পারতেছে না, এখন আর কি করবে, সে 10ই দিবে। যখন আমি সামনের দিকে 20 দিচ্ছি তখনও ঘর্ষণ 10 দিচ্ছে, কারণ তার সীমানার বাইরে চলে গেছে, সে আর দিতে পারতেছে না। তাহলে ম্যাক্সিমাম কতটুকু দিতে পারে? 10 নিউটন। এই ম্যাক্সিমামটাকে সে কখনো ওভারকাম করতে পারবে না। তাহলে খেয়াল করো, দেখো আমি বললাম ঘর্ষণের সর্বোচ্চ মান কত। ঘর্ষণের, স্থিতিঘর্ষণের অবশ্যই, স্থিতিঘর্ষণের, আমি গ্রাফে একটু পরে আসতেছি, একটু বেসিক বলে নেই। স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান, স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান আমি বললাম যে হচ্ছে 50 নিউটন। স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান 50 নিউটন হলে নিচের কোনটি স্থিতিঘর্ষণের সঠিক মান হবে না? কোনটি স্থিতিঘর্ষণের সঠিক মান হবে না? এই 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 যে কথাগুলা, এটা একটু একটু লিখো, এটা একটু খাতায় নোট করে রাখো ভাইয়া। আচ্ছা, এখন কি বললাম? স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান আমি কত দিয়ে দিছি? 50। স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান কত দিয়ে দিছি? 50 নিউটন। এখানে কত ছিল? 10 নিউটন। স্থিতিঘর্ষণ কত কাজ করতে পারে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে 0 থেকে 10 পর্যন্ত ঘর্ষণ বলের রেঞ্জ, 0 থেকে 10 পর্যন্ত ঘর্ষণ বলের রেঞ্জ, এর ভিতরের যে কোনোটা ঘর্ষণ বল হিসাবে কাজ করতে পারে। ডিপেন্ড করে সিচুয়েশন, যে সামনের দিকে তাকে কত বলে টানা হচ্ছে, ওই হিসাবে সে অ্যাডজাস্ট করে উল্টা দিকে ঘর্ষণ দিবে। আমি কি বোঝাইতে পারছি? সামনের দিকে তার উপরে কতটুকু টান, সেটার অ্যাডজাস্ট করে সে উল্টা দিকে ফোর্সটা দিবে। আমি কি বোঝাইতে পারছি? এটা অনেকটা এরকম আর কি। ঘর্ষণ বলকে তুমি চিন্তা করো যে একটা ছোট বাচ্চার খরচ যেহেতু কম, তাকে পকেট খরচ বেশি দেওয়া হবে। বাচ্চার বয়স যত বাড়তে থাকবে, তার খরচ যত বাড়তে থাকবে, তাকে পকেট খরচ বাড়ায় দেওয়া হবে। তাহলে এরকম চিন্তা করো যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সর্বোচ্চ 10-এ, ক্লাস 10-এ সর্বোচ্চ তাকে পকেট খরচ দেওয়া হচ্ছে। তার আগে কতটুকু দেওয়া হচ্ছে সেটা ডিপেন্ড করে হচ্ছে তার বয়স কত, তার ক্লাস কত, বা তার খরচ কত, সেটার উপরে। এরকম। এটা না বুঝলে বাদ, এই এক্সাম্পল বাদ। আমি যেটা বললাম যে সামনের দিকে কত দেওয়া হচ্ছে সেই হিসাব করে ঘর্ষণ বল পেছনের দিকে কাজ করে। সামনের দিকে কত দেওয়া হচ্ছে সেই হিসাব করে ঘর্ষণ বল পেছনে কাজ করে, কিন্তু তার একটা নির্দিষ্ট লিমিট আছে। এই লিমিটের বাইরে সে যাইতে পারে না। এই ক্ষেত্রে সে চাইলেও 10-এর বাইরে যাইতে পারবে না। এখন খেয়াল করে আমি এখানে তোমাকে অপশন দিয়ে দিলাম যে সঠিক মান হবে না বলছে, কোনটা সঠিক না। যেমন 1 নম্বরে আমাকে বললো যে 10 নিউটন, 2 নম্বরে বললো স্থিতিঘর্ষণের মান 30 নিউটন, 3 নম্বরে আমাকে বললো যে স্থিতিঘর্ষণের মান হচ্ছে 49 নিউটন, 4 নম্বরে আমাকে বললো স্থিতিঘর্ষণের মান 50 নিউটন, 5 নম্বরে আমাকে বললো স্থিতিঘর্ষণের মান 55 নিউটন, 6 নম্বরে আমাকে বললো স্থিতিঘর্ষণের মান 60 নিউটন। এখানে কোনটা সঠিক ভাই বলো তো? সর্বোচ্চ আমি কত বলে দিছি? 50 নিউটন। এখানে সর্বোচ্চ কত ছিল? 10। এক এক সময় এক এক রকম বল ছিল না? ঘর্ষণ বলের মান প্রথমে 2 ছিল, পরে 3 ছিল, পরে 4 ছিল। এগুলা কেন এক এক রকম ছিল? ডিপেন্ড করতেছিল আমি সামনের দিকে কত বলে টানতেছি। এই টানের সাথে অ্যাডজাস্ট করে পেছনের দিকে বলটা ক্রিয়েট হইতেছিল, তাই না? তাহলে খেয়াল করো, সামনের দিকে আমি এখানে সর্বোচ্চ কতটুকু, সে সর্বোচ্চ কতটুকু সাপ্লাই দিতে পারে? 50 নিউটন। কত থেকে 50? 0 থেকে 50। ঘর্ষণ বলের রেঞ্জ কত? 0 থেকে 50 নিউটন। তাহলে খেয়াল করো, সে 10 নিউটন দিতে পারবে, কোনো সমস্যা নাই। সে 30 দিতে পারবে, কোনো সমস্যা নাই। 49 দিতে পারবে, 50 দিতে পারবে। কিন্তু তার লিমিটের বাইরে, তার সাধ্যের বাইরে, 50-এর বাইরে সে 55টা দিতে পারবে না, 60টা দিতে পারবে না, 100 দিতে পারবে না। এই লিমিটের বাইরে সে দিতে পারবে না। বাট 0 থেকে 50-এর ভিতরের যে কোনো মান সে দিতে পারবে। 0 থেকে 50-এর ভিতরে যে কোনো মান ঘর্ষণ হইতে পারে। 0 থেকে 50-এর ভিতরে যে কোনো মান ঘর্ষণ হইতে পারে, ফিক্সড না। আবারও বলতেছি, ঘর্ষণ বলের মান ফিক্সড না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আশা করি বুঝাইতে পারছি, আশা করি আমরা বুঝাইতে পারছি যে এখানে কি হচ্ছে। কিন্তু গতিঘর্ষণের মান ফিক্সড, গতিঘর্ষণের মান কি হয়? ফিক্সড হয়। এখন আসেন, আমি এই যে কথাগুলো বললাম, এগুলাকে যদি আমরা গ্রাফে প্রকাশ করার চেষ্টা করি, আশা করি আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, স্থিতিঘর্ষণের মান কিন্তু ফিক্সড না, 0 থেকে সর্বোচ্চের ভিতরে মানটা কাজ করতে পারে। এটা মুছে দিলাম। এখন খেয়াল করো, এদিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল, এদিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল, আর এদিকে হচ্ছে আমরা মনে করো যে কি নিতেছি? টাইম নিতেছি। ঘর্ষণ বলের সাথে টাইম নেওয়া হচ্ছে, এবং সময়ের সাথে সাথে তারা কি করতেছিল? এই সায়েন্টিস্টরা সময়ের সাথে সাথে বল বাড়াইতেছিল। প্রথমে 0 নিউটন, পরে 1 নিউটন, পরে 2, পরে 3, পরে 4, এরকম বাড়াইতেছিল টাইম। তো তারা একটা রিয়েল এক্সপেরিমেন্ট করছে আর কি। তো তারা রিয়েল এক্সপেরিমেন্টটা করে যেটা দেখছে যে এই যে এইরকম একটা গ্রাফ পাওয়া যাচ্ছে। তার মানে দেখো, আমি সোজা হিসাবে এটা বলি, সময়ের সাথে সাথে বল বাড়তেছে। তার মানে সময় যত বাড়তেছে বল তত বাড়তেছে, অ্যাপ্লাইড ফোর্স তত বাড়তেছে। ওই যে আগের যে বস্তুটা এরকম। তো যত সময় যাচ্ছে সামনের দিকের যে বল, তাকে টানা হচ্ছে তত বেশি বল দিয়ে, পেছনের দিকে যেটা সেটা হচ্ছে ঘর্ষণ বল।
পেছনের দিকে যেটা সেটা হচ্ছে কোন বল? ঘর্ষণ বল। তাহলে যত সময় যাচ্ছে তত সামনের দিকের অ্যাপ্লাইড ফোর্সটা বাড়তেছে। অ্যাপ্লাইড ফোর্স যদি বাড়ে তাহলে ঘর্ষণ বলও কি হচ্ছে? বাড়তেছে, তাই না? ওই যে দেখলাম যখন সামনের দিকে 2 দিচ্ছিলাম তখন ঘর্ষণ 2, যখন সামনের দিকে 3 দিচ্ছিলাম তখন ঘর্ষণ 3। তার মানে অ্যাপ্লাইড ফোর্সের সাথে সাথে ঘর্ষণ বল বাড়তেছে। এই যে গ্রাফের দিকে দেখেন, এদিকে টাইম যাচ্ছে মানে অ্যাপ্লাইড ফোর্স বাড়তেছে, এই যে ঘর্ষণ বল বাড়তেছে। বোঝা যাচ্ছে? ঘর্ষণ বল কি হচ্ছে? বাড়তেছে। এখন একটা পর্যায়ে আসার পরে দেখা যায় আচ্ছা আমি একটু কারেকশন করে আঁকাই। এটা হচ্ছে এরকম স্মুথভাবে বাড়ে না, মানে একদম এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখাইতেছি আমি। প্রথমে হচ্ছে একদম জিরোর কাছাকাছি, তারপরে এই যে এরকম বাড়তেছে, তারপরে হচ্ছে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, এটা হচ্ছে অনেকটা এরকম লিনিয়ার হয়ে যায়, এরকম লিনিয়ার হয়ে যায় এরকম। আচ্ছা এখন এটা হচ্ছে অনেকটা এই যে এরকম আসে, তারপরে এই যে এরকম সোজা হয়ে যায়। আচ্ছা এখন খেয়াল করো, তারা দেখলো যে এটা মনে করো কিছু একটা কোনো একটা সময় দিলাম আমি, এই যে এটাকে হচ্ছে একটা টাইম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মনে করো 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে মনে করো যে 5, এরকম চলতেছে 6, 7, 8 এরকম চলতেছে। আর এদিকে হচ্ছে ঘর্ষণ বল, এটা মনে করো যে 2 নিউটন, এটা হচ্ছে 4 নিউটন, আর এই যে চূড়াটা যেটা সেটা হচ্ছে 8 নিউটন, মাঝের যে লাইন এটা হচ্ছে 6 নিউটন। ঠিক আছে? তো এই মানগুলো ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গ্রাফের ফিচারটা বোঝা, এখন খেয়াল করো, তারা যেটা দেখছে প্রথম 4 সেকেন্ড পর্যন্ত তারা যখন বল দিচ্ছিল তখন বস্তু নড়াচড়া করে নাই। প্রথম 4 সেকেন্ডে বস্তু নড়াচড়া করে নাই। প্রথম 4 সেকেন্ডে অর্থাৎ 0 থেকে 4 এই সময়টাতে বস্তু স্থির। 0 থেকে 4 বস্তু কি স্থির? 0 থেকে 4 বস্তু স্থির। তখন একটু খেয়াল করো তো, যত সময় যাচ্ছে তারা সামনের দিকে টানটা বাড়াইতেছিল আস্তে আস্তে, টান বাড়ানোর সাথে সাথে ঘর্ষণ বলটা বাড়তেছিল। ঘর্ষণ বলটা কি? এই যে বাইরে বাইরে সর্বোচ্চ পিকে আসছে কিনা সর্বোচ্চ পিকে? 4 সেকেন্ডে গিয়ে বস্তুটা নড়া শুরু করছে। তাহলে 4 সেকেন্ডে আইসা বস্তুটা নড়া শুরু করলো, তার আগ পর্যন্ত সে স্থির ছিল। তার মানে ঘর্ষণ বল খেয়াল করো, ওই যে আগে যেরকম দেখালাম 2 এর সাথে 2 বাড়তেছিল, 3 এর সাথে 3, 4 এর সাথে 4, ওরকম তারা সময়ের সাথে সাথে অ্যাপ্লাইড ফোর্স যত বাড়াচ্ছিল, এদিকে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে এদিকে অ্যাপ্লাইড ফোর্স ওই যে এফ এর মান যত বাড়াচ্ছে ঘর্ষণ বলও তত কি হচ্ছে? বাড়তেছে। একটা সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছানোর পরে গিয়ে আর ঘর্ষণ বল বাড়তেছে না, তখনই বস্তু নড়া শুরু করছে, চলা শুরু করছে। এই যে যতটুকু এরিয়া পর্যন্ত স্থির ছিল বস্তু, ততটুকু এরিয়ার যে ঘর্ষণ, সেই ঘর্ষণটাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতি ঘর্ষণ। এই যে এতটুকু এরিয়াকে বলতেছি আমরা কি? স্থিতি ঘর্ষণ। আমি কি বুঝাইতে পারলাম? এতটুকু এরিয়াকে বলছি আমরা কি? স্থিতি ঘর্ষণ। আচ্ছা এখন এতটুকু যদি স্থিতি ঘর্ষণ হয়, তারপরে এরপরে এই লাইনের পরে বা এই পয়েন্টের পরেই কিন্তু বস্তু কি করছে? এখন তারা খেয়াল করো, মনে করো যে ওই যে আগেরটা এক্সাম্পল খেয়াল করো, যে 10 দেওয়ার পরে 10 নিউটন বস্তু স্থির, 10 এর পরে 10 বস্তু স্থির, যখন 10.1 দিলাম তখনই বস্তু কি করা শুরু করছে? চলা শুরু করছে। যখনই 10 দিলাম তখনই বস্তু চলা শুরু করছে। এরপরে মজার বিষয় হইলো যে 10 থেকে যদি কমায় আমি 9 নিউটনও দেই, তখনও দেখি বস্তু যদি একবার চলা শুরু করে দেয় চলা, তারপরে দেখা যায় যে একবার যখন চলা শুরু করে দিছে 10.1 দেওয়ার পরে, এরপরে আমি যখন কমায় 9.9 দিলাম তখনও বস্তু চলতেছে। তার মানে বোঝা গেল যে যখন বস্তু কি হয়, বস্তুকে যখন একবার চলা শুরু করে দেয় তারপরে ঘর্ষণ বল কি হয়? কমে যায়। একবার চলা শুরু করে দেয় তারপরে ঘর্ষণ বল কমে যায়। যদি না কমতো তাহলে এই বলের কারণে বস্তু কি হইতো? থাইমা যেত। এই বলের কারণে হচ্ছে বস্তু থাইমা যেত বা চলতো না। বুঝতে পারলাম কিনা? অর্থাৎ সোজা হিসাব, প্রথমে ঘর্ষণ বল বাড়তে থাকে, সর্বোচ্চ ভ্যালু পর্যন্ত বাড়ে, তারপরে গিয়ে ঘর্ষণ বল যখনই বস্তু চলা শুরু করে দেয় তখনই ঘর্ষণ বল হালকা একটু কমে যায়। এরপরে এই পুরা রিজিয়নটা হচ্ছে চলমান অবস্থা। এই পুরা রিজিয়নটা কি? চলমান অবস্থা। তাহলে এই যে বাম দিকটা হচ্ছে স্থিতি ঘর্ষণের এরিয়া, আর বাকি অংশটুকু পুরোটাই হচ্ছে গতি ঘর্ষণের এরিয়া। বুঝতে পারলাম? স্থিতি ঘর্ষণের এরিয়া আর ডান দিকের পুরোটা হচ্ছে গতি ঘর্ষণ। এইটুকু এরিয়া, এই যে এতটুকুতে গতি ঘর্ষণ গুণাঙ্ক কি ফিক্সড না? গতি ঘর্ষণ গুণাঙ্ক এই যে এতটুকু জায়গায় গতি ঘর্ষণ গুণাঙ্ক কি ফিক্সড? আর এই যে ট্রানজিশনটা, এটা খুবই কম টাইমের জন্য, এটাকে আমরা ইগনোর করতে পারি। স্থিতি ঘর্ষণ থেকে টুক করে একটু কমে যায় ঘর্ষণ বল, কমে গিয়ে সেটা স্থির হয়ে যায়। ঘর্ষণের মান এই যে খেয়াল করো, এদিকে কি নিছি? ঘর্ষণ না? এই যে যত সময় যাচ্ছে এখন তোমার বল সামনের দিকে বাড়াচ্ছি আমরা, 100 করতেছি, 150 করতেছি, কিন্তু আমাদের ঘর্ষণ বলের মান কত? 6 ফিক্স হয়ে আছে। কিন্তু সর্বোচ্চ কত ছিল স্থিতি ঘর্ষণের মান? 8।
তারপরে গতিঘর্ষণের সময় সেটা একটু কমে গেছে না, এই কারণে স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মানটা গতিঘর্ষণের চেয়ে একটু কি থাকে, বেশি থাকে। স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মানটা কি হয়, গতিঘর্ষণের চেয়ে বেশি থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখন খেয়াল করো, এই পুরা কাহিনীকে আমি যদি সামারি করে তোমার সামনে উপস্থাপন করি, তাহলে দেখো পুরা সামারি করে তোমাকে দিচ্ছি আমি, সুন্দর করে তুমি নোট করো। বস্তু যখন, ঘর্ষণ বল বিভিন্ন প্রকারের হইতে পারে, স্থিতিঘর্ষণ আছে, গতিঘর্ষণ আছে, আবর্ত ঘর্ষণ আছে, প্রবাহী ঘর্ষণ আছে, এত কিছু আমাদের লাগে না, আমাদের মেনলি দুইটা লাগে, স্থিতিঘর্ষণ একটা, আর একটা হচ্ছে কি আমাদের গতিঘর্ষণ। আচ্ছা, স্থিতিঘর্ষণ লাগে আর গতিঘর্ষণ লাগে। ঘর্ষণের কাজ হচ্ছে, এই ঘর্ষণ কই থেকে উৎপত্তি হয় সেটারও আলোচনা করব। ঘর্ষণের কাজ হচ্ছে বস্তুকে ধরে রাখা, দুইটা বস্তুকে একসাথে রাখা। যেমন আমি হচ্ছে এই হাতের উপর দিয়ে এই হাতকে চালানোর চেষ্টা করতেছি, উপর দিকে নেওয়ার। এখন ঘর্ষণ চেষ্টা করবে কি, ঘর্ষণ চেষ্টা করবে যে উপরের হাতটা যেন থেকে যায় এই হাতের সাথে। ঘর্ষণ সবসময় এক করতে চায়, মিলাইতে চায়। ঘর্ষণ খুবই ভালো বল, বুঝতে পারছো? ঘর্ষণের সেন্স আছে। সেন্স কেন আছে বলো তো? সেন্স কেন আছে? ওই যে বুঝতেছে আমাকে 2 নিউটনে টানা হচ্ছে এখন, তার মানে আমি উল্টা দিকে 2 নিউটন দিব। আমাকে 3 নিউটনে টানা হচ্ছে, সুতরাং আমি এখন ঘর্ষণ বল 3 দিব। আমাকে 5 নিউটনে টানা হচ্ছে, সুতরাং আমি এখন ঘর্ষণ বল 5 দিব। বুঝতে পারছো? সেন্স না থাকলে এটা কেমনে করতেছে? ঘর্ষণ বল খুবই ইন্টেলিজেন্ট ফোর্স। এখন কি বললাম তাহলে? 1 নাম্বার কথা, ঘর্ষণ বল চেষ্টা করে, সব সময় চেষ্টা করে যে দুইজন সাথে সাথে থাকুক, অর্থাৎ তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকুক। সে চায় যে দুইজন মিলেমিশে চলা শুরু করুক। একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। যখন আমি নিচের হাতটাকে উপরের হাতের, মানে নিচের হাতটা ফিক্স রেখে উপরের হাতকে চালানোর চেষ্টা করতেছি, তখন ঘর্ষণ চাইতেছে আমার উপরের হাতটাকে পেছন দিকে টেনে ধরতেছে। উপরের হাতটাকে কোন দিকে টেনে ধরতেছে? পেছন দিকে টেনে ধরতেছে। আবার যখন আমি এই হাতটাকে পেছনের দিকে নিয়ে আসার চেষ্টা করতেছি, তখন ঘর্ষণ কোন দিকে কাজ করতেছে? ঘর্ষণ চাইতেছে যে আমার এই হাতকে বলতেছে যে তুমি যাইও না, সে সামনের দিকে এখন টেনে ধরতেছে। বুঝতে পারছি কিনা? সে এখন ঘর্ষণ বল কোন দিকে টান দিছে? সামনের দিকে। ফলে ঘর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হয়? দুইজনের, খেয়াল করো, দুইজনের মধ্যে একজন যদি স্থির থাকে আর আরেকজন যেদিকে যাওয়ার চেষ্টা করবে, ঘর্ষণ বল উল্টা দিকে তারে টেনে ধরবে। সে যদি পেছনে আসে, ঘর্ষণ বল সামনে কাজ করবে। সে যদি সামনে যায়, তাহলে ঘর্ষণ বল পেছনে কাজ করবে। অর্থাৎ ঘর্ষণ বল চায় যে তারা দুইজন একসাথে থাকুক। এখন এখানে একটা কমন মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। এটা পুরোপুরি সঠিক না। ঘর্ষণ বল হচ্ছে আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে। আপেক্ষিক গতির মানে ঘর্ষণ চায় না যে তারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাক। খেয়াল করো, এখন এই যে দুইজন, এরা যে একজন আরেকজনের উপরে আছে, এই অবস্থায় কোনো ঘর্ষণ নাই, আইডিয়াল কেস আমরা ধরে নিচ্ছি। যখন এটা এটার উপর দিয়ে চলার চেষ্টা করবে, হ্যাঁ, যখন এটা এটার উপর দিয়ে চলার চেষ্টা করবে, তখনই কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে তারে ধরে রাখার জন্য। বুঝতে পারছো? এখন দেখো তো, এই অবস্থায় যদি দুইজনেই গতিশীল হয়, তাহলে কি এরা একসাথে আছে না? তখন কিন্তু ঘর্ষণ খুশি, সে আর কোনো বল দিবে না বা তাদেরকে আটকানোর কোনো চেষ্টা করবে না। কারণ কি? তাদের মধ্যকার আপেক্ষিক গতি কি চেঞ্জ হচ্ছে? একজনকে আরেকজনকে ছেড়ে চলে যাচ্ছে না, দুইজন একসাথে যাচ্ছে সামনে অথবা পেছনে। দুইজন একসাথে যখন সামনে বা পেছনে যাবে, তখন ঘর্ষণ খুশি, তার কোনো কাজ নাই। কিন্তু যখন একজনকে রেখে আরেকজন চলে যাবে, তখন ঘর্ষণ আসে। যখন একজনকে রেখে আরেকজন চলে যাবে, তখন ঘর্ষণ আসে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। ঘর্ষণ তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যে দুইজন একসাথে থাকুক। ঘর্ষণ তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যে একসাথে থাকুক। ভালো কথা। এখন কাহিনী হচ্ছে, ঘর্ষণ বল তখনই আসে যখন, একটা বস্তু বা দুইটা বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হওয়ার উপদ্রব থাকে, বা সৃষ্টি হইতে চেষ্টা করে, বা সৃষ্টি হইতে চায়। মনে করো একজন একজনের উপরে বসে আছে, এখন কেউ মানে গতিশীল হওয়ার চেষ্টা করতেছে না, তখন ঘর্ষণ বল কাজ করে না। যদি এটা নিয়ে অনেক ডিবেট আছে। একজন একজনের উপরে বসে আছে, কেউ গতিশীল হওয়ার চেষ্টা করতেছে না, তখন কোনো ঘর্ষণ বল নাই। বুঝাইতে পারছি কিনা? স্থির বসে আছে, কেউ কারোর ছাইড়া যাওয়ার চেষ্টা করতেছে না, তখন কোনো ঘর্ষণ বল নাই। এই যে খেয়াল করো, প্রথম অবস্থায় ঘর্ষণ বল কত? 0। যখন কোনো টান দেওয়া হচ্ছে না, তখন ঘর্ষণ বল কত? 0, কোনো ঘর্ষণ বল নাই। তারপরে যখন একজন আরেকজনকে ছাইড়া যাওয়ার চেষ্টা করবে, তখন ঘর্ষণ তারে প্রথমে হচ্ছে ঘর্ষণ উপরের টারে 2 নিউটন বলে টাইনা ধরে রাখছে, তারপরে দেখতেছে পারতেছে না, পরে 3 দিয়ে ধরে রাখছে, পরে 4 দিয়ে, পরে 5 দিয়ে, পরে 6 দিয়ে। যখন পারলো না একদম ধরে রাখতে, তখন এই বস্তুটা গতিশীল হয়ে গেল। ঠিক আছে? তাহলে স্থিতি ঘর্ষণ আছে, গতি ঘর্ষণ আছে, আবর্ত ঘর্ষণ আছে, প্রবাহী ঘর্ষণ আছে। স্থির অবস্থায় যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। গতিশীল অবস্থায় যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ হচ্ছে ফ্লুইড, বা মনে করো পানির লেয়ার, যখন পানি এক লেয়ারের উপর দিয়ে আরেক লেয়ার যখন যাওয়ার চেষ্টা করে, তখন যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তারপরে আবর্ত ঘর্ষণ, কোনো বস্তু যদি কিছুর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলার চেষ্টা করে, যেমন আমি যদি এই মার্কারটাকে হচ্ছে আমার হাতের উপর দিয়ে এরকম গড়ায় গড়ায় নিয়ে যাই, এই যে গড়ায় গড়ায় নিয়ে যাচ্ছি, তখন যে ঘর্ষণ কাজ করবে সেটা হচ্ছে কি
আবর্ত ঘর্ষণ, ওগুলো আমাদের লাগে না, আমাদের মেইনলি এই দুটো লাগে। ঠিক আছে, এখন খেয়াল করবা, আমি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছি, সেটা হচ্ছে ঘর্ষণ বল, এই যে স্থিতি ঘর্ষণ বলটা কি অ্যাডজাস্টেবল, সে চেষ্টা করে যে স্থির থাকুক বস্তু যতক্ষণ পর্যন্ত তার সামর্থ্য আছে। স্থিতি ঘর্ষণ ফোর্সটাকে বলা হয় অ্যাডজাস্টেবল ফোর্স। কি বলা হয়? অ্যাডজাস্টেবল ফোর্স। এটা কনস্ট্যান্ট কোনো মান না, অ্যাডজাস্টেবল ফোর্স। গতিঘর্ষণ যে ফোর্সটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। বাট স্থিতিঘর্ষণটা এই যে 0 থেকে এই যে এতটুকু পর্যন্ত, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এই যে পিক পয়েন্ট যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতিঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম স্থিতিঘর্ষণ। ম্যাক্সিমাম স্থিতিঘর্ষণ, স্থিতিঘর্ষণকে এফএস দিয়ে প্রকাশ করা হয়। স্থিতিঘর্ষণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এফএস দিয়ে। স্থিতিঘর্ষণকে প্রকাশ করা হয় এফএস, স্ট্যাটিক ফোর্স। এখন স্থিতিঘর্ষণ বলতে হলে কোথা থেকে কতটুকু পর্যন্ত কাজ করে? এফএক্স ম্যাক্সিমাম আর 0-র মাঝামাঝি যে কোনো ভ্যালু হইতে পারে। 0 থেকে এফএস ম্যাক্সিমামের যে কোনো ভ্যালু হইতে পারে। এই যে 0 থেকে এফএস ম্যাক্সিমামের যে কোনো ভ্যালু হইতে পারে ঘর্ষণ, ঘর্ষণ যে কোনো ভ্যালু হইতে পারে, বাট এটার চেয়ে বেশি হবে না। বাট কনস্ট্যান্ট যে ফোর্সটা সেটা তো কনস্ট্যান্টই, এটাকে আমরা এফ কে দিয়ে, কাইনেটিক ফ্রিকশন দিয়ে প্রকাশ করতে পারি, এটার ভ্যালু ফিক্স। বাট স্থিতিঘর্ষণ 0 থেকে এটার ভিতরে যে কোনো কিছু হইতে পারে, বারবার বলতেছি আমি এই কথা, 0 থেকে এটার ভিতরে যে কোনো কিছু হইতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো এই ঘর্ষণটা আমি মানে একটু বেসিক তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি, ঠিক আছে? পরে আমি এমনিতেই ঘর্ষণের কি কি কেস হইতে পারে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। আপাতত আমি যতটুকু বলছি এতটুকু বুঝতে পারছো কিনা? ভিডিও মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছে। ম্যাথমেটিক্সে আলোচনা হচ্ছে ডিফারেন্ট অন্য চ্যাপ্টারে আমরা করব। এখন আমি কি বুঝাইতে পারলাম যে ঘর্ষণ 0 থেকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কাজ করে বস্তুকে ধরে রাখার জন্য, যখনই সে পারলো না তখনই আবার বস্তু স্থির, মানে কনস্ট্যান্ট ফ্রিকশন চলে আসে, গতিঘর্ষণ চলে আসে, তখনই বস্তু চলা শুরু করে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, তাহলে তুমি বুঝতে পারবা। এক্সাম্পল হচ্ছে, কি এক্সাম্পল দেওয়া যায়? এটা হচ্ছে একটা বডি, তার উপরে হচ্ছে আমি কোনো একটা কি রাখা যায়, হ্যাঁ এই হচ্ছে রাবার পাইছি একটা। এই যে বস্তু আমার, এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুকে আমি হচ্ছে একটু একটু করে ফোর্স দিচ্ছি, খেয়াল করো, একটু একটু করে আমি এটাকে ফোর্স দিচ্ছি, কিন্তু এটা সামনের দিকে যাচ্ছে না, কিন্তু এটা তো চলে যাচ্ছে। আর একটু ভারী কিছু দেওয়া দরকার। ভারী কি পাওয়া যায়? এইটা হচ্ছে একটা বস্তু, খেয়াল করো, আমি এটাকে সামান্য বল দিচ্ছি, এটা যাচ্ছে না। সামান্য, বিশ্বাস করে নাও যে আমি অল্প অল্প করে বল কিন্তু বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, যাচ্ছে না যাচ্ছে না, তারপরে হঠাৎ করে সে নড়া শুরু করলো। তাহলে আমি প্রথমে এই বস্তুকে, এটা একটু ভারী বস্তু নিয়ে তুমি চেষ্টা করবো, প্রথমে মনে করো যে মেঝের উপরে বিশাল কোনো বড় কিছু একটা ভারী, দেখবা হালকা হালকা ধাক্কা দিতেছো, কিছু হচ্ছে না, হঠাৎ করে সে নড়া শুরু করে। যতক্ষণ পর্যন্ত সে চলতেছে না ততক্ষণ পর্যন্ত সে কি করতেছিল? তুমি বল বাড়াচ্ছ না, তুমি বল বাড়াচ্ছ 0 থেকে, তুমি বল বাড়াইতে বাড়াইতে মনে করো 10 নিউটনে আসছো। ঘর্ষণও কি করতেছিল? 0 থেকে বল বাড়াইতে বাড়াইতে 10 নিউটনে আসছে। যখন তুমি 10 না, মনে করো 12 নিউটন পর্যন্ত তুমি বল দিছো, বস্তু নড়তেছে না, তার মানে ঘর্ষণটাও কি করতেছে? 0 থেকে 12 নিউটন পর্যন্ত তুমি বল দিচ্ছ, বস্তু স্টিল স্থির। এই কথার মানে হচ্ছে তুমি যখন 5 নিউটন দিচ্ছিলা তখন ঘর্ষণ 5 হয়েছিল, ফলে দুইটা মিলে 0 হয়ে গেছিল, বস্তু স্থির। তুমি যখন 8 নিউটন দিছো তখনও ঘর্ষণ 8 নিউটন জেনারেট হয়েছে, ফলে বস্তু স্থির। এই যে এরকম তুমি টান দিচ্ছ সামনের দিকে 10 নিউটন বা 5 নিউটন বা যে কোনো একটা নিউটনে, তখন ঘর্ষণ চলে আসছে 5, দুইটা মিলে বস্তু স্থির। তুমি যখন সামনের দিকে হচ্ছে 12 নিউটনে টান দিচ্ছ, তখন ঘর্ষণ পেছনের দিকে 12 নিউটন ক্রিয়েট হয়েছে, ফলে দুইটা মিলে স্থির। তুমি যখন সামনের দিকে 15 নিউটন দিছো, তখন পেছনের দিকেও 15 নিউটন তৈরি হয়েছে, নটা আগে থেকে ছিল, তৈরি হয়েছে, ফলে দুইটা মিলে 0। তাহলে তুমি যখন 15 দিলা তখনও ঘর্ষণ 15। তারপরে হচ্ছে তুমি বেচারারও মানে বেশি করে ফেলছো, তুমি হচ্ছে 15.1 দিয়ে দিছো, আর তার সর্বোচ্চ লিমিট হইল 15, সে আর দিতে পারে নাই। ফলে কি হয়েছে? তুমি দিছো সামনের দিকে 15.1, সে তার সর্বোচ্চ বাউন্ডারিতে পৌঁছাই গেছে, সে দিচ্ছে কতটুকু? 15। এর চেয়ে বেশি আর দেওয়া তার পক্ষে সম্ভব না, সে দিল কতটুকু? 15। এখন কি হয়েছে তাহলে? এটাকে বলতেছি আমরা সর্বোচ্চ সীমান্তিক ভ্যালু, যে 15-র বেশি সে যাইতে পারে না। এখন তুমি দিতে গেছো না, তোমার সামনের দিকে বল বেশি আর বস্তুর পেছনের দিকে বল কম, ফলে এখন বস্তু চলা শুরু করবে। বস্তু কি করবে? চলা শুরু করবে। এখন তুমি করলা কি, যে যেহেতু বস্তু চলা শুরু করে দিছে, যেহেতু বস্তু চলা শুরু করে দিছে, এখন তুমি কইলা যে আচ্ছা একটু আমি বল কমাই দেখি কি অবস্থা হয়। তুমি হচ্ছে এখন 14.9 নিউটন দিলা বল। কত দিছো?
14.9, তুমি কিন্তু বল কমাই দিছো 14.9। এখন দেখা যায় যে ঘর্ষণ, যেহেতু বস্তু একবার গতিশীল হয়ে গেল, তার সর্বোচ্চ লিমিট ছিল 15, বাট এখন আর সে 15তে, মনে করো যে 15 নিউটনে আর কাজ করতেছে না, সে হচ্ছে এখন 12 বা 13 বা 14.5 নিউটন দিতেছে ঘর্ষণ। ফলে তোমার বলটা স্টিল বেশি, বাট আগে তুমি 15 দিয়েও হাঁটতেছিলা, কিন্তু এখন তুমি 14.9 দিয়েও জিতে যাইতেছো, কারণ বস্তু গতিশীল হয়ে গেছে। তার মানে গতিশীল হয়ে গেলে ঘর্ষণ বলের মান কিছুটা কমে যায়, এই কারণে গতিঘর্ষণ কিছুটা কম হয়, স্থিতিঘর্ষণ বেশি হয়। স্থিতিঘর্ষণের সর্বোচ্চ লিমিট কত পর্যন্ত? 15 পর্যন্ত, কিন্তু গতিঘর্ষণ হয়ে গেছে কত? 14.5। গতিঘর্ষণ কম হয়, স্থিতিঘর্ষণ বেশি হয়। তাহলে কি আমি কি তোমাকে ফিলটা দিতে পারলাম যে স্থিতিঘর্ষণ কেন বেশি হয় গতিঘর্ষণের চেয়ে? সমানও হইতে পারে, বাট ম্যাক্সিমাম সময়ে কি হয়, স্থিতিঘর্ষণটা বড় হয় গতিঘর্ষণের চেয়ে। সরি, মিউটিউ তো এখন আমি বলি নাই। স্থিতিঘর্ষণটা কি হবে? স্থিতিঘর্ষণটা গ্রেটার দেন অর ইকুয়াল টু গতিঘর্ষণ। স্থিতিঘর্ষণ কই থেকে কতটুকু পর্যন্ত কাজ করে? 0 থেকে fs ম্যাক্সের ভিতরে কাজ করে। এটার ভ্যালু মানে অবশ্যই গতিঘর্ষণের চেয়ে কি হবে? বেশি হবে। মানে এই লাইনটা লেখা যায় না, এটা লেখা ঠিক না। স্থিতিঘর্ষণ কত থেকে কত পর্যন্ত কাজ করে? 0 থেকে এটার ম্যাক্সিমাম পর্যন্ত, 0 থেকে ম্যাক্সিমাম। এই ক্ষেত্রে 0 থেকে 15 পর্যন্ত কাজ করবে, আর গতিঘর্ষণের ভ্যালু একটাই ফিক্স, সেটা কত? 14.5। এরপরে যদি তুমি এখানে 14.9 না দিয়ে আরও ভ্যালু বাড়াই দাও, তাও 14.5 থাকবে। তুমি এদিকে 100 নিউটন দিয়ে দাও, তাও 14.5 থাকবে, কারণ বস্তু চলা শুরু করে দিছে। একবার বস্তু চলা শুরু করে দিলে ঘর্ষণ বলের মান চেঞ্জ হয় না। বুঝাইতে কি আমি পারছি কিছু? স্থিতিঘর্ষণ এবং গতিঘর্ষণ কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে? এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা বস্তুর সর্বোচ্চ ঘর্ষণ হচ্ছে, সে 10 নিউটন দিতে পারে, বলো তো ঘর্ষণ কত, স্থিতিঘর্ষণ কত? তুমি কি বলতে পারবা? আনসার বলতে পারবা না। তুমি তখন আনসার বলতে পারবা যে 0 থেকে 10 এর ভিতরে যে কোনো একটা হবে, এটা আমি শিওর, বাট কোনটা আমি শিওর না। আমাকে যদি আপনি চান যে আমি স্পেসিফিক আনসার বলি, তাহলে আমাকে আগে বলতে হবে যে আপনি কত নিউটনের টান দিছেন। আপনি যততে দিছেন, বস্তু তততে উল্টা দিকে ফোর্স দিছে। ক্লিয়ার? এখন বলি একটু, সেটা হচ্ছে এই ঘর্ষণের উৎপত্তি কই থেকে। ঘর্ষণের উৎপত্তি কই থেকে, বা ঘর্ষণটা কিভাবে কাজ করে, আসলো কই থেকে? ঘর্ষণের উৎপত্তি, এগুলো একটু থিওরিটিক্যাল আলোচনা, ঠিক আছে, বাট আমি হচ্ছে বেসিক বোঝাইতে চাইতেছি তোমাকে, তো একটু বুঝো তুমি, তাহলে জিন্দিগিতে ভুল হবে না, যে ঘর্ষণের মেথড কনসেপ্ট ভুল হবে না। শুধু সূত্র বসায় অঙ্ক করা হয় না আসলে, এটা হওয়া মানে কোনো ফিল পাইবা না তুমি। হুদাই একটা সূত্র বসাই দিলে, মান বসাই দিলে অঙ্ক হয়ে গেল, এত সহজ ফিজিক্স। বুঝতে হবে তো, তাই না? না বুঝলে তুমি মজা পাইবা না। এখন আসো ঘর্ষণ কিভাবে তৈরি হয়। তো ঘর্ষণ তৈরি হওয়ার জন্য আমি তোমাকে উপরে উপরে বলে দিচ্ছি, একটু সময় নিচ্ছি। দেখো, ঘর্ষণ উৎপন্ন হওয়ার জন্য দুইটা থিওরি আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি বা ওল্ড থিওরি বলে এটাকে, ওল্ড থিওরি বা ক্লাসিক্যাল থিওরি বা ক্লাসিক্যাল থিওরি। ক্লাসিক্যাল থিওরি ক্লাসিক্যাল থিওরি বলে যে আমি যখন দুইটা বস্তুকে এই যে এইভাবে রাখতেছি, তখন তাদের মধ্যে ঘর্ষণ কেন হয়। এই ঘর্ষণটাকে, এই যে অঞ্চলটা আছে না, এই অঞ্চলটাকে যদি আমি জুম করলে দেখতে পারবো যে নিচের যে সারফেস, সেটা দেখতে অনেকটা এরকম রাফ সারফেস। নিচে যে আছে, এটাকে দেখতে তো সমান দেখা যাচ্ছে, বাট যদি তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তাহলে এটার ভিতরে অনেক অনেক খাঁজ কাটা থাকবে। উপরের যে সারফেসটা আছে, যে বাক্সটা আছে, সেই বাক্সেরও এরকম খাঁজ কাটা আছে, এই যে এরকম এরকম খাঁজ কাটা আছে। এই কি হচ্ছে, একটা খাঁজের ভিতরে আরেকটা খাঁজে যে এরকম ঢুকে যাইতেছে, একটা খাঁজের ভিতরে আরেকটা খাঁজে যে এরকম ঢুকে যাইতেছে। বুঝতে পারছো কিনা? একটা খাঁজের ভিতরে যখন আমি এরকম যখন একটা হাতের উপর দিয়ে আরেকটা হাত নেওয়ার চেষ্টা করতেছি, তখন এই হাতের উপরে অনেক, মানে এই তলটা দেখতে আমার কাছে মসৃণ লাগতেছে। অনুবীক্ষণ দিয়ে দেখলে এরকম পাহাড়ের মতো উঁচু 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 দেখা যাবে। এটা তো উঁচু উঁচু এরকম একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, ফলে ইন্টারলকিং হচ্ছে। কি হচ্ছে? ইন্টারলকিং হচ্ছে। যদি আমি আরেকটু ক্লিয়ার করে তোমাকে দেখাইতে চাই, এই খাঁজগুলো দেখতে যদি এই যে এরকম যদি হয়, নিচেরটা হচ্ছে এই যে এরকম, আর উপরের যে বাক্স, সেই বাক্সের যে তলটা, সেটাও হচ্ছে এই যে এরকম। বাক্সের যে তলটা, সেটা হচ্ছে এরকম। নট নেসেসারি যে সবগুলাই একটা গর্তের সাথে আরেকটা গর্ত মিলে যাচ্ছে, এরকম না, বাট এরকম হচ্ছে আর কি। মানে লেভেলে যদি আমি চিন্তা করি, এই যে এরকম, এটা হচ্ছে নিচের যে আমাদের ফ্লোরটা, আর এটা হচ্ছে আমাদের, যেহেতু বাক্সের এরিয়া ছোট, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাক্স, উপরের বাক্স, আর এটা হচ্ছে নিচের এই যে ফ্লোরটা। তাহলে এই যে ইন্টারলকিং হয়ে গেল না, এই যে লক হয়ে গেল না, এই যে লক, এটা কি এখন সামনের দিকে গেলে এখানে বাড়ি খাবে না? সামনের দিকে গেলে এখানে বাড়ি খাবে না? এটাকে বলে কি? ইন্টারলকিং। কি বলে ভাইয়া? ইন্টারলকিং।
এই ইন্টারলকিং এর কারণে একটা আরেকটার সাথে লক হয়ে থাকে। এই যে এটারে ছাইরে এই যে পাহাড় অতিক্রম করে যাইতে হবে, তাই না? তো পাহাড়ের সাথে ধাক্কা খায় এখানে লেগে থাকে, ফলে একটা ঘর্ষণ বল জেনারেট হয়। যখনই আমরা এই বস্তুকে সামনের দিকে F বলে টানার চেষ্টা করব, তখন এই লকিং এর কারণে পেছন দিকে একটা ঘর্ষণ বল তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? এটা কি বোঝা গেল কিনা? ঘর্ষণ বল কিভাবে তৈরি হচ্ছে? তাহলে ইন্টারলকিং এর মাধ্যমে। ঘর্ষণ বল কিভাবে তৈরি হচ্ছে? ইন্টারলকিং এর মাধ্যমে। এটা কে বলতেছে? ক্লাসিক্যাল থিওরি বা ওল্ড থিওরি। খুবই সুন্দর, ভালো কথা। ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী এই ইন্টারলকিং এর মাধ্যমে ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে। ভেরি গুড। এখন খেয়াল করো, একটা সমস্যা আছে। সমস্যা হইলো যে আমি যদি এটার ক্ষেত্রফল বেশি নেই, মানে আমি কি বলতে চাচ্ছি যে ক্ষেত্রফল যদি বেশি হয়, অর্থাৎ যখন আমি একটা তলের উপরে, এটা হচ্ছে আমাদের তল, এটা হচ্ছে আমাদের বস্তু, এইখানে ঘর্ষণ বল যা পাওয়া যায়, সেম এই বস্তুটাকে যদি আমি একটু চিকন করে এখানে রাখি, একটু চিকন করে দেখো তো, তাইলে কি ক্ষেত্রফল কম না? এই ক্ষেত্রেও সেম ঘর্ষণ বলই পাওয়া যায়। এটাই তো সমস্যা। তুমি যদি খাজের চিন্তা করো, এখানে কি কন্টাক্ট বেশি হচ্ছে না? এখানে কন্টাক্ট বেশি না? কন্টাক্ট বেশি হইলে কি ইন্টারলকিং বেশি, খাঁজ কাটা বেশি। তাহলে একটা, মনে করো এখানে খাঁজ আছে 10টা, একটা খাঁজের ভিতরে আরেকটা খাঁজ ঢুকে আছে, এখানে খাঁজ আছে তাহলে কয়টা? 3টা। তাহলে ঘর্ষণ বল এখানে কম হওয়ার কথা না, এখানে বেশি হওয়ার কথা না? বুঝতে পারছো কিনা? এখানে ঘর্ষণ বল বেশি হওয়ার কথা, এখানে ঘর্ষণ বল কম হওয়ার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায়, এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে না? ঘর্ষণ বল হচ্ছে গিয়ে তোমার কি বলে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই জিনিসের ব্যাখ্যা হচ্ছে তারা দিতে পারে না। ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী ঘর্ষণ বল বেশি হওয়ার কথা যদি ক্ষেত্রফল বাড়ে, কিন্তু বাস্তবে দেখা যায় ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে, ক্ষেত্রফলের সাথে 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 ঘর্ষণের সম্পর্ক নাই। অর্থাৎ তুমি ক্ষেত্রফল ছোট নাও নাকি বড় নাও, তার উপরে ঘর্ষণ বল নির্ভর করে না। এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবে এক্সপেরিমেন্ট করলে এটা পাওয়া যায়। বাট এই যে ক্লাসিক্যাল থিওরি, তাদের থিওরি অনুযায়ী হচ্ছে তোমার মানে ঘর্ষণ বল বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে ঘর্ষণ বল বেশি হচ্ছে না। এটা হচ্ছে তাদের 1 নাম্বার সমস্যা। এটাকে বলে লিমিটেশনস বা তাদের ফেইলিওর আর কি, 1 নাম্বার ব্যর্থতা। ক্লাসিক্যাল থিওরির 1 নাম্বার ব্যর্থতা হইলো কেন ক্ষেত্রফলের সাথে ঘর্ষণের সম্পর্ক নাই, এটার ব্যাখ্যা তারা দিতে পারে না। উল্টা তাদের থিওরি অনুযায়ী ঘর্ষণের কারণে বেশি হওয়ার কথা, ইন্টারলকিং বেশি হবে, ঘর্ষণ বেশি হবে। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তারা যেহেতু বলতেছে খাজের সাথে খাজ মিলে ঘর্ষণ তৈরি হয়, খাজের সাথে খাজ ইন্টারলকিং এর মাধ্যমে ঘর্ষণ তৈরি হয়, তাহলে আমরা যদি একটু স্মুথ সারফেস নেই, কি সারফেস? স্মুথ সারফেস। স্মুথ কিভাবে করা যায়? মনে আছে যে আমাদের ছোটবেলা যে যদি মনে করো আঙুলে আংটি টাংটি, কারো বাসায় অবশ্যই দেখছো, আংটি যদি মানে আটকায় যদি যায়, তাহলে আমরা কি করতাম? একটু সাবান দিতাম না? একটু সাবান দিতাম বা হচ্ছে একটু তেল দিতাম, তাই না? তো তৈল বা পিচ্ছিল পদার্থ দিলে কি হইতো? পিচ্ছিল পদার্থ দিয়ে আসলে কি করা হয়, এই যে ইন্টারলকিং গুলো আছে না, ওই লকিং গুলা ভরাট করা হয়, ফলে স্মুথ সমান হয়ে যায়। যেমন এই যে এরকম ইন্টারলকিং আছে। এখন তুমি এখানে তেল দিয়ে এটা ভরাট করে রেখে দিছো, তেল দিয়ে ভরাট করে রেখে দিছো, তাইলে কি এটা স্মুথ হয়ে গেল না? এই কারণে ঘর্ষণ কমে যায়। হ্যাঁ, তো কি বললাম? এই যে তেল দিলে তারপরে সাবান দিয়ে তুমি কি করতেছো, এটার উপরে এরকম ভরাট করে দিতেছো, ফলে এটা যদি ভরাট হয়ে যায় তাহলে যে ইন্টারলকিংটা কি হইলো? কমে গেল না? ইন্টারলকিংটা কমে গেল। তো মানে ভরাট করে দিলে স্মুথ হয়ে যায়। এই কারণে তৈলাক্ত রাস্তায় বা তৈলাক্ত ওই যে একটা বানর তৈলাক্ত দিয়ে উঠতে পারে না কেন? ওই যে সেম কারণ, ঘর্ষণ পায় না। আচ্ছা, যাই হোক। তাহলে এই জিনিসগুলো তো আমরা ইউজ করি, বাট কেন হয় সেটা আশা করি বুঝতে পারছো, ফিলটা পাইছো তুমি। এখন খেয়াল করো, এরকম যদি এক্সট্রা স্মুথ সারফেস নেওয়া হয়, 2 নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে অতি মসৃণ যদি তল নেওয়া হয়, অতি মসৃণ তল যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ঘর্ষণ বল কি হওয়ার কথা? যেহেতু এগুলো অতি মসৃণ, মানে খুব মসৃণ তল নেওয়া হয়েছে, একদম কোনো খাঁজ কাটা নাই বা খুবই কম, খাঁজগুলা কি খুবই কম, এরকম মনে করো যে একদম স্মুথ সারফেস, হঠাৎ করে এরকম হালকা একটা খাঁজ, এরকম হালকা একটা খাঁজ আছে, তো মানে এরকম হালকা একটা খাঁজ আছে, তাহলে এই ক্ষেত্রে কি ঘর্ষণ বল খুবই কম হওয়ার কথা না? অতি মসৃণ তলে ঘর্ষণ বল খুবই কম হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে অতি মসৃণ তলে ঘর্ষণ বেশি হয়। ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী কম হওয়ার কথা, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে অতি মসৃণ তলে ঘর্ষণ বেশি হয়। তো এই 2 জিনিসের ব্যাখ্যা হচ্ছে ওল্ড থিওরি থেকে পাওয়া যায় না বা ইন্টারলকিং থিওরি থেকে পাওয়া যায় না, যার কারণে এখন আমরা আধুনিক থিওরি ব্যবহার করি। আধুনিক থিওরি হচ্ছে মলিকিউলার লেভেলে গিয়ে চিন্তা করে।
তো আধুনিক থিওরি বা মডার্ন থিওরি বলে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ম্যাথে চলে যাব আমরা মডার্ন থিওরি। তো ক্লাসিক্যাল থিওরির ব্যর্থতা কোন দুই জায়গায় বোঝা গেছে, একটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে যে ঘর্ষণের সম্পর্ক না, এটার ব্যাখ্যা দিতে পারে না। অতি মসৃণ তলে তাদের হিসাবে ইন্টারলকিং হবে না, ইন্টারলকিং না হলে ঘর্ষণ বল কম হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে বাস্তবে অতি মসৃণ তল নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখা যায় যে ঘর্ষণ বল বেশি হয়। তারপরে আসো মডার্ন থিওরি। মডার্ন থিওরি কি জিনিস? ঘর্ষণের মডার্ন থিওরি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে যখন একটু খেয়াল করো, যখন আগে বলছিল না ইন্টারলকিং, আগের থিওরি কি রকম ছিল যে এইরকম একটা তল আছে তার সাথে এই যে এরকম আরেকটা তলের সাথে এসে এরকম মিলে ফলে এই যে ইন্টারলকিং তৈরি হয়, ইন্টারলকিং এর কারণে ঘর্ষণ বল তৈরি হয়। বাট এরা যেটা বলতেছে, মডার্ন থিওরি এসে বলতেছে যে এরকম তো সারফেস থাকে আঁকা বাঁকা অমসৃণ থাকে, ঠিক আছে, বাট উপরের যে সারফেসটা সেটা মনে করো যে অনেকটা এরকম থাকে, সবগুলোর সাথে যে বন্ড তৈরি করবে এমন কোনো কথা নাই। যেমন আমি আরেকটা দেখাই, এটার সাথে মনে করো যে কোনো বন্ড তৈরি করলো না, সে এটার সাথে করলো না, বাট এখানে গিয়ে করে ফেলো এরকম। অর্থাৎ তারা বলতেছে এখন যে সারফেসগুলো কিরকম থাকে, সারফেসগুলো এই যে এরকম থাকে, ফলে এইখানের যে এটম আছে আর এই নিচের যে এটম আছে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যায়, তাদের মধ্যে একটা কি তৈরি হয়, এখানে যে কাছাকাছি নাই মানে কন্ট্যাক্ট হয় নাই, ফলে বন্ধন তৈরি হচ্ছে না, এখানে বন্ধন তৈরি হয়ে গেছে। আগে তারা বলতেছিল ইন্টারলকিং, বাট এখন আমরা বলতেছি হচ্ছে মলিকিউলার বাইন্ডিং, মলিকিউলার বাইন্ডিং। তাহলে এখানে বন্ধন তৈরি হচ্ছে, উপরের মলিকিউল নিচের মলিকিউলের সাথে বন্ধন তৈরি করে ফেলতেছে, অনেকটা মনে করো সুতা দিয়ে ধরে রাখছে এরকম আর কি, রশি দিয়ে ধরে রাখছে। এখন তুমি যখন উপরের বস্তুকে, এটা হচ্ছে তোমার উপরের বস্তু, যখন তুমি উপরের বস্তুকে সামনের দিকে ফোর্স দিবা, দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, তখন এই যে বন্ধনটা তৈরি হয়ে গেল, এই বন্ধনটা ছিঁড়ে তারপরে যাইতে হবে না, এই বন্ধনের কারণেই উল্টা দিকে তুমি ঘর্ষণ বল পাও। বোঝা গেছে কিনা? এখন আমরা দেখি যে এইটা কিভাবে এই জিনিসকে ব্যাখ্যা দেয়, এই দুই জিনিসের ব্যাখ্যা কিভাবে দেয়। বুঝতে পারছো? আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে গিয়ে তোমার ইন্টারলকিং সিস্টেম, ইন্টারলকিং। আর এখানে হচ্ছে আমরা বন্ডিং এর কথা বলতেছি, মলিকিউলার বন্ডিং, ঠিক আছে? দুই লেভেলের মলিকিউলগুলোর মধ্যে যে বন্ডিং হয়, মানে বন্ধন তৈরি হয়, সেই বন্ধনগুলোর কথা বলতেছি আমরা। এখন এই জিনিসটা দিয়ে এই দুইটার ব্যাখ্যা কিভাবে দেওয়া যায়, ক্ষেত্রফলের সাথে কোনো ঘর্ষণের সম্পর্ক নাই সেটা কিভাবে খেয়াল করো। এখন তারা এই থিওরি অনুযায়ী দেখো, ক্ষেত্রফল হচ্ছে এত বিশাল ক্ষেত্রফল, এই থিওরি অনুযায়ী আমাদের কাছে ক্ষেত্রফল মনে হচ্ছে যে এই পুরাটুকুই হচ্ছে ক্ষেত্রফল, বাট প্রকৃতপক্ষে কতটুকু ক্ষেত্রফল কাজে লাগছে, শুধু এই যে এতটুকু, শুধু এই যে এতটুকু, শুধু এই যে এতটুকু, এটাকে বলা হয় অ্যাপারেন্ট ক্ষেত্রফল। এই পুরাটাকে বলা হয় অ্যাপারেন্ট ক্ষেত্রফল, যতটুকু ক্ষেত্রফল আমাদের কাছে মনে হচ্ছে যে টাচে আছে, বাট আসলে টাচে আছে কারা, এই যে ক্ষুদ্র অংশ, আসলে টাচে আছে কারা, খুবই ক্ষুদ্র অংশ, আসলে টাচে আছে খুবই ক্ষুদ্র অংশ। এবং পুরাটাকে আমাদের কাছে মনে হচ্ছে যে মনে করো এই যে এরকম আমি যদি বলি যে এটা হচ্ছে আমার নিচের ক্ষেত্রফল, এটা উপরের ক্ষেত্রফল, আমাদের কাছে মনে হচ্ছে যে এই পুরা জায়গাটার ভিতরেই বন্ধন তৈরি হচ্ছে বা ইন্টারলকিং হচ্ছে, বাস্তবে তা না। বাস্তবে হচ্ছে খুবই ক্ষুদ্র কন্টাক্ট পয়েন্টের সাথে কি হচ্ছে, খুবই ক্ষুদ্র কন্টাক্ট পয়েন্টের সাথে হচ্ছে বন্ধনটা হচ্ছে, ফলে এরিয়াটা, প্রকৃত এরিয়ার ভ্যালু খুবই কম। প্রকৃত এরিয়ার ভ্যালু যদি খুবই কম হয় তাহলে প্রেসার বেশি হয়, পি ইকুয়াল টু কি, এফ বাই এ না? তো তারা বলতেছে যে যেহেতু এই পুরা বস্তু নিচের দিকে তো বল দিচ্ছে, কিন্তু খুবই ক্ষুদ্র এরিয়ার উপরে এই বলটা কাজ করতেছে না, এই যে টাচিং এরিয়ার উপরে কাজ করতেছে, ফলে নিচের দিকে মানে এই যে উপরের এদিকে একটা ফোর্স আছে না, এই বস্তু নিচের বস্তুকে ফোর্স দিচ্ছে, নিচের বস্তু আবার উপরের দিকে ফোর্স দিচ্ছে, এই ফোর্সগুলা অনেক, মানে ফোর্সগুলা তো নর্মালি আছে, বাট এই যে ক্ষেত্রফলগুলা কি খুবই কম, ক্ষেত্রফলগুলা কি খুবই কম, এই যে ক্ষেত্রফলগুলা খুবই কম হওয়ার কারণে প্রেসার অনেক বেশি হয়ে যায়, ক্ষেত্রফল অনেক কম হয়ে যাওয়ার কারণে প্রেসার অনেক কি হয়, বেশি হয়। প্রেসার বেশি হওয়ার কারণে এই নিচেরটার সাথে উপরেরটার এই যে এই জায়গাগুলোতে অনেকটা ওয়েল্ডিং এর মতো সৃষ্টি হয়, ওয়েল্ডিং এর মতো, ওয়েল্ডিং এক্স্যাক্টলি এই শব্দটাই আছে, এটাকে বলে কোল্ড ওয়েল্ড। ওয়েল্ড বানান কেমনে বাংলায় দেখি, ওয়েল্ডে মনে হয় আই আছে নাকি আল্লাহ জানে, ওয়েল্ডিং বা কোল্ড ওয়েল্ড একটা কনসেপ্ট আছে, ওটা আমাদের লাগবে না, মানে ওয়েল্ডিং এর মতো হয়ে যায়। ওয়েল্ডিং তো আমরা বুঝি যে কি বলে আগুনের মতো কি একটা দিয়ে যেন জয়েন্ট করে দেয় না, স্টিল, তারপরে হচ্ছে তোমার গ্রিল, এগুলা। তো এরকম এখানে ওয়েল্ডিং এর মতো একটা বিশাল শক্তিশালী বন্ধন তৈরি হয়ে যায়, সেই বন্ধন থেকে তোমার ঘর্ষণটা আসে। তো যেহেতু তারা চাপের কথা বলতেছে, চাপের সংজ্ঞা কি, একক ক্ষেত্রফলের উপরে, তার মানে চাপ কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এই কারণে তাদের এই যে থিওরি, এই থিওরিটা চাপ নিয়ে কথা বলে,
চাপ নিয়ে কথা বলার কারণে তাদেরটা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই যে ক্ষেত্রফলের সাথে ঘর্ষণের সম্পর্ক নাই বলতেছে তারা। বুঝতে পারলাম কিনা? মডার্ন থিওরি কি বলে? তারা চাপ দিয়ে ব্যাখ্যা দেয় এবং চাপের সাথে ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই, কারণ চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে কাজ করে, একক ক্ষেত্রফলের উপরে কাজ করে। ফলে এই মডার্ন থিওরি অনুযায়ী প্রথম জিনিসটা আমাদের ব্যাখ্যা হয়ে গেল যে ঘর্ষণের সাথে চাপের কোনো সম্পর্ক নাই, মানে ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই। বোঝা গেল? নেক্সটে আসো, অতি মসৃণ তলে ঘর্ষণ বেশি হয় কেন? তো তারা জিজ্ঞেস করলো যে আচ্ছা ভালো কথা, তুমি এই থিওরি দিয়ে, কোল্ড ওয়েল থিওরি দিয়ে তুমি ব্যাখ্যা করলা যে হচ্ছে চাপ বেশি হয়, চাপ বেশি হওয়ার কারণে বন্ধন তৈরি হয়। তো চাপ যেহেতু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কারণ কি চাপের ডেফিনেশনই এরকম যে পার ইউনিট ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল। তো যেহেতু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তার মানে প্রথমটা বুঝলাম। দ্বিতীয়টার এখন ব্যাখ্যা দাও যে অতি মসৃণ তলে ঘর্ষণ বেশি কেন হয়? অতি মসৃণ তলে ঘর্ষণ কেন বেশি হয়? এখন তারা যেটা বলল যে অতি মসৃণ তল হইলে কি হয়? কন্টাক্ট এরিয়া বাড়ে। অর্থাৎ এই যে মাঝে মনে করো যেটার সাথে কন্টাক্ট হচ্ছিল না সেটা এখন কন্টাক্ট হবে। অতি মসৃণ তলে কি হয়? এখন কন্টাক্ট হবে। তার মানে কন্টাক্ট এরিয়া কি বেড়ে যাবে না? কন্টাক্ট এরিয়া কি বাড়বে। বাট যতটুকু ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী ইন্টারলক যতটুকু বাড়ার কথা সেই তুলনায় কম বাড়ে। ক্ষেত্রফল বাড়ে ঠিক আছে, ক্ষেত্রফল বাড়ে ঠিক আছে, ক্ষেত্রফল মনে করো সামান্য বাড়ছে, ক্ষেত্রফল সামান্য বাড়ছে, কিন্তু এই বন্ডগুলা যেহেতু অনেক শক্তিশালী, ওয়েল্ডিংয়ের কথা বলতেছে, ওয়েল্ডিংয়ে অনেক হিউজ ফোর্স লাগে, এগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কারবার, এই কোল্ড ওয়েল থিওরি এসব পড়ানো হয়। তো এরিয়া বাড়ছে ঠিক আছে, তার সাথে ফোর্সটা এরিয়ার তুলনায় অনেক বেশি বাড়ে। ফোর্সটা কি হয়? এরিয়ার তুলনায় অনেক বেশি বাড়ে। ফোর্সটা এরিয়ার তুলনায় অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে প্রেশারটা খেয়াল করো, এটা সামান্য বাড়ছে বাট এটা তার তুলনায় 3 গুণ বেড়ে গেছে বা 4 গুণ বেড়ে গেছে, ফলে প্রেশারটাও আগের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে। প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে বন্ডের যে স্ট্রেংথ, এই যে বন্ডিংয়ের যে শক্তি সেটা বেড়ে যাবে। বন্ডিংয়ের শক্তি বেড়ে গেলে ঘর্ষণ বল বেশি হয়ে যাবে। সুতরাং এইটা তারা ব্যাখ্যা দিয়ে দিল, এই দুইটার ব্যাখ্যা তারা মডার্ন থিওরি দিয়ে দিল। এটাই আপাতত চলতেছে মার্কেটে, মডার্ন থিওরি অফ ফ্রিকশন। আমি কি বেশি থিওরি বলে ফেলছি না? এটা একটু লিখে রাখো নোট খাতায়, তুমি মানে এই জিনিসটা তোমার একটা ফিলিংস দিবে যে ঘর্ষণ কিভাবে তৈরি হয় সেটা আমি জানতেছি, প্রকৃতপক্ষে মলিকিউলার লেভেলে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে কত সময় হলো? 52 মিনিট। তাহলে আমরা কি বুঝতে পারলাম কিনা এই ঘর্ষণ কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে? আমি একটু সামারাইজ করে দিই ঘর্ষণ বল সম্পর্কে দুই একটা কথা। ঘর্ষণ কিভাবে তৈরি হয় এটা সুন্দর করে একটু খাতায় লিখে রাখবা। আমি যা মুখে বলছি সেগুলোই তুমি লিখে রাখবা, তাহলে পরে দেখলে মনে পড়বে তোমার। ঠিক আছে? আচ্ছা, আর পরে যদি অনার্সে যদি আসো আর এই সায়েন্স রিলেটেড বায়োলজিতে যদি না যাও আর কি, তাহলে এইসব জিনিস কাজে লাগবে তোমার। এখন আসো, আর যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তাদের জন্য তো মাস্ট লাগবে। এখন আমি কি বললাম যে ঘর্ষণ বল হচ্ছে স্থিতিঘর্ষণ আর গতিঘর্ষণ। স্থিতিঘর্ষণের মধ্যে ঘর্ষণ বলটা হচ্ছে অ্যাডজাস্টেবল, গতিঘর্ষণ হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। এখন ঘর্ষণ নিয়ে ইন জেনারেল কিছু কথা বলি। ঘর্ষণ হচ্ছে আপেক্ষিক বেগের বিপরীতে কাজ করে। আপেক্ষিক বেগ কেন বলতেছি? সে চায় যে একজন একজনের সাপেক্ষে স্থির থাকুক। দুজন একসাথে যদি চলা শুরু করে তাহলে কিন্তু ঘর্ষণ বল কাজ করে না। তাহলে আপেক্ষিক বেগের বিপরীতে কাজ করে, নট বেগের বিপরীতে। বুঝতে পারছো? যেমন বেগের বিপরীতে যদি কাজ করতো তাহলে এই দুইটা যখন একসাথে গতিশীল হচ্ছে তখন বেগ সামনের দিকে, তাহলে ঘর্ষণ পেছনের দিকে হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। ঘর্ষণ আপেক্ষিক বেগের বিপরীতে কাজ করে। ঘর্ষণ বলের মান ফিক্সড না, এই যে ঘর্ষণ বল হচ্ছে অ্যাডজাস্টেবল। তারপরে আরেকটা জিনিস এসে, সেটা হচ্ছে ঘর্ষণ বল উলম্ব প্রতিক্রিয়া বা অবিলম্ব প্রতিক্রিয়া উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। প্রতিক্রিয়ার সমানুপাতিক কেন? কারণ খেয়াল করো, যেমন ধরো এই এই দুইটা হাতকে আমি জাস্ট নর্মালি রেখে দিছি, তখন তাদের মধ্যে যে কন্ট্যাক্ট এরিয়া, এখন দেখো কেন আমি তোমার আগে থিওরি বললাম, এই দুজনের মধ্যে কন্ট্যাক্ট এরিয়া কি কম, খুবই কম বন্ড তৈরি হচ্ছে। আর যখন আমি জোরে প্রেসার দিব তখন আরও কিছু এরিয়া একজন আরেকজনের কাছে আসবে না? এই যে দেখো, এখন মনে করো যে এরকম আছে এবং এই যে এরকম বন্ড তৈরি হচ্ছে, যে এরকম বন্ড তৈরি হচ্ছে, বাট এখানে একটা বন্ড ফাঁকা আছে। মনে করো এই যে এই বন্ডটা হচ্ছে তৈরি হয় নাই, এই বন্ডটা তৈরি হয় নাই, এটা তৈরি হয়েছে। তারপরে মনে করো যে এটাও তৈরি হয় নাই, ধরো এটা এই যে এদিক দিয়ে চলে গেছে, এটাও তৈরি হয় নাই, এটা তৈরি হয়েছে। তাহলে বন্ড কয়টা তৈরি হয়েছে? দুইটা তৈরি হয়েছে না? এখন যদি এই বস্তুর
এই তোমার কি বলে এই বস্তুটার নিচের বস্তুতে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করে বা নিচেরটা যদি উপরেরটাতে বেশি চাপ প্রয়োগ করে, মানে এই দুই দিক বরাবর যদি চাপটা বেশি হয়, মানে বলটা যদি বেশি হয়, এই দুই দিক বরাবর যদি বলটা বেশি হয়, তাহলে কি হবে? এই দুই দিক বরাবর যদি বল বেশি হয়, এটাকে বলে নর্মাল ফোর্স। এটা যখন এটার উপরে আছে তখন এটা নিচের দিকে যে বল দিবে, এটা আবার উপরের দিকে তাকে সমপরিমাণ বল ফেরত দিবে, এটাকে বলে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল। এখন খেয়াল করো, এই ফোর্সটা যদি বেশি হয় তাহলে কি হবে? এই দুইজনের মধ্যে এরা দুইজন আবার আরও কাছে চলে আসবে। তাহলে মনে করো এটা একটু নিচে নেমে গেল, এটা একটু নিচে নেমে গেল, আরেকটা বন্ড তৈরি হয়ে গেল, এটা একটু নিচে নেমে গেল, এটা একটু উপরে উঠে গেল, আরেকটা বন্ড তৈরি হয়ে গেল। তাহলে নাম্বার অফ বন্ড বেড়ে যাবে। নাম্বার অফ বন্ড যদি বেড়ে যায় তাহলে ঘর্ষণ বেড়ে যাবে। তার মানে হচ্ছে যত বেশি ফোর্স দিয়ে তাদেরকে আটকায় ধরে রাখবো তত ঘর্ষণ বল বেশি হবে। তার মানে হচ্ছে এই যে উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। ওকে, তাহলে আমি কি বুঝাইতে পারলাম যে উলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। উলম্ব প্রতিক্রিয়া কাকে বলে এটা একটু শর্টে বলে দিই। দেখো এই যে বস্তু না, এই বস্তুকে পৃথিবী টান দিবে কত বলে? এমজি বলে। পৃথিবীর টানটা এই টেবিলের উপরে পড়বে না, তাই টেবিলের উপরে কত বল দিবে? এমজি। টেবিল তাকে উপরের দিকে কত বল দিবে? এমজি। এই যে এমজিটার সমানুপাতিক, মানে এই দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি যত বেশি হবে তত হচ্ছে নাম্বার অফ বন্ড বাড়বে, নাম্বার অফ বন্ড বেড়ে যাওয়ার কারণে ঘর্ষণ বল বেশি হয়। তোমাদের প্রশ্ন থাকে না যে কেন অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক? এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা। ওকে, হ্যাঁ, অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না। ঘর্ষণ বল হচ্ছে কি করে? ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। ঠিক আছে, বুঝতে পারলাম? ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা। স্থিতিঘর্ষণ কতটুকু কাজ করে সবগুলো জিনিস আমি ব্যাখ্যা করছি। স্থিতিঘর্ষণ গতিঘর্ষণের চেয়ে সমান বা বেশি হয়। 4 নাম্বার পয়েন্ট, স্থিতিঘর্ষণ অ্যাডজাস্টেবল। স্থিতিঘর্ষণ অ্যাডজাস্টেবল, স্থিতিঘর্ষণ মানে ফিক্সড না, স্থিতিঘর্ষণ অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টেবল, স্থিতিঘর্ষণ অ্যাডজাস্টেবল। 0 থেকে ম্যাক্সিমামের ভিতরে যে কোনো বল কাজ করতে পারে। ম্যাক্সিমাম ফোর্স যদি 10 হয় তাহলে 0 থেকে 10 এর মধ্যে যে কোনো ফোর্স স্থিতিঘর্ষণ হিসেবে কাজ করতে পারে, কিন্তু গতিঘর্ষণটা ফিক্সড। গতিঘর্ষণটা হচ্ছে কি কনস্ট্যান্ট। গতিঘর্ষণের ভ্যালু একটাই, সেটা ফিক্স থাকবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে স্থিতিঘর্ষণটা গতিঘর্ষণের চেয়ে বেশি হয়, স্থিতিঘর্ষণ অ্যাডজাস্টেবল হয়, গতিঘর্ষণটা কনস্ট্যান্ট হয়। তারপরে আর কি যেন বলতে চাইছিলাম, আরেকটা কথা, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। বস্তুকে গতিশীল হওয়ার আগ পর্যন্ত স্থিতিঘর্ষণ কাজ করে এবং স্থিতিঘর্ষণের মাধ্যমে আমরা ডিসাইড করি যে বস্তু গতিশীল হবে কিনা। স্থিতিঘর্ষণ থেকে ডিসিশন নেওয়া হয়। স্থিতিঘর্ষণ দেখে, গতিঘর্ষণ দেখে ডিসাইড করা যাবে না যে বস্তু গতিশীল হবে না কিনা। স্থিতিঘর্ষণ থেকে ফার্স্টে আমাদের ডিসিশন নিতে হবে। স্থিতিঘর্ষণ অ্যানালাইসিস করে ডিসিশন নিতে হবে বস্তু গতিশীল হবে কি না। বস্তু গতিশীল হবে কি না, বুঝতে পারছো? এটা ফার্স্টে ডিসাইড করতে হবে স্থিতিঘর্ষণ থেকে। স্থিতিঘর্ষণের মান যদি প্রযুক্ত বলের চেয়ে বেশি হয় তাহলে তোমার বস্তু গতিশীল হবে না। বস্তু যদি গতিশীল না হয় তাহলে গতিঘর্ষণ আসবেই না। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, একটু হালকা বলে দিই, এটা নেক্সট লেকচারে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের বস্তু। এই বস্তুর উপরে সামনের দিক থেকে 3 নিউটন বলে টান দেওয়া হচ্ছে এবং বস্তুর সর্বোচ্চ স্থিতিঘর্ষণ হচ্ছে 7 নিউটন। তাহলে বলো তো এই বস্তু কি গতিশীল হবে? সর্বোচ্চ বল কতটুকু? μs = 7 নিউটন, এফএস ম্যাক্সিমাম। তোমাকে সিম্পল কোয়েশ্চেন করি আমি। এফ দেওয়া হচ্ছে 3 নিউটন। এফ কত দেওয়া হচ্ছে? 3 নিউটন, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এফ দেওয়া হচ্ছে 3 নিউটন, সামনের দিকে 3 নিউটন বলে বস্তুকে টানা হচ্ছে। ঘর্ষণ বল সর্বোচ্চ এফ ম্যাক্স, এফ এস, স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে 7 নিউটন। কোয়েশ্চেন হচ্ছে এই বস্তু গতিশীল হবে কিনা। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এই বস্তু গতিশীল হবে কিনা। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত। খুবই বেসিক কোয়েশ্চেন। আবার বলি, সামনের দিকে 3 নিউটন বলে কাজ করতেছে, সর্বোচ্চ ঘর্ষণ বল হচ্ছে 7 নিউটন, যেটা উল্টা দিকে কাজ করবে, যেটা উল্টা দিকে কাজ করবে, এটা হচ্ছে তোমার উল্টা দিকে কাজ করবে। এখন আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তু গতিশীল হবে কিনা। কোয়েশ্চেন হইল, যেহেতু এফএস এর মান প্রযুক্ত বলের চেয়ে বেশি, সুতরাং ঘর্ষণ বলটা বেশি, ঘর্ষণ বল জিতে যাবে। ঘর্ষণ বলের কাজ হচ্ছে বস্তুকে ধরে রাখা, সুতরাং এই বস্তু গতিশীল হবে না। পরের কোয়েশ্চেন, যে এই বস্তুর উপরে এই অবস্থায় ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল অ্যাডজাস্টেবল না? এই যে ঘর্ষণ বল কিরকম? অ্যাডজাস্টেবল, ফিক্স না তো।
তাহলে এই অবস্থায় সামনের দিকে যেহেতু 3 নিউটন বল দেওয়া হচ্ছে, ঘর্ষণ বল পেছনের দিকে কত কাজ করবে? 3 নিউটন। সামনের দিকে 4 দেওয়া হলে ঘর্ষণ বল পেছনের দিকে 4 কাজ করতো। তো এখানে কিন্তু আনসার লিখিও না আবার 7 নিউটন। এই অবস্থায় আমি একটু লিখে দেই, বস্তু স্থির থাকবে, কার্যকর ঘর্ষণ বল, কতটুকু ঘর্ষণ বল কাজ করতেছে? কার্যকর ঘর্ষণ হচ্ছে 3 নিউটন, কারণ আমি সামনের দিকে 3 দিতেছি, এই বস্তুকে স্থির রাখার জন্য 3-এরই দরকার, এই কারণে পেছনের দিকে 3 নিউটনই কাজ করবে, তার চেয়ে বেশি না। সামনের দিকে আমি যখন 4 দিব, পেছনের দিকে 4, সামনের দিকে যখন 6 দিব, পেছনের দিকে 6, সামনের দিকে যখন 7 দিব, পেছনের দিকে 7, সামনের দিকে যখন 8 দিব, তখন কি হয়ে যাবে? এই বস্তু আর এটাকে মানে পেছনের দিকে তখন ম্যাক্সিমাম থাকবে 7, সামনের দিকে দিয়ে দিয়েছি 8, তখন এই বস্তু গতিশীল হওয়া শুরু করবে। তাহলে আমি খুবই বেসিক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে ঘর্ষণ কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে। এই যে কথাটা বললাম খুবই ইম্পর্টেন্ট কথা, একটু সময় নিয়ে তুমি দেখো ঘর্ষণ কিভাবে উৎপন্ন হয়, দুইটা থিওরির কথা বলছি, কিভাবে কাজ করে, গ্রাফ বুঝাইছি, কেন ঘর্ষণ বল বেশি হয়, তোমার কি বলে স্থিতি ঘর্ষণ কেন বেশি হয়, কাইনেটিক ঘর্ষণ কেন কম হয়, সব কিছু বলছি। নেক্সট লেকচারে হচ্ছে আমরা এইচএসসির জন্য যেসব ম্যাথ দরকার এক ক্লাসে সবগুলা দেখাই দিব। ভালো থাকো, আল্লাহ হাফিজ।